চাঁদের ব্যাপারে আগ্রহ কম থাকাটা যে আমার জন্য এত ঝামেলা সৃষ্টি করবে কে জানতো। যদি জানতে পারতাম ঠিক কখন চাঁদ উঠবে আজকে ভীষণ উপকার হতো, কিন্তু এখন সেটা কি করে সম্ভব? যে টাইপের ক্যালেন্ডারে এসব দেখা যায় সেগুলো কিনতে বইয়ের দোকানে যেতে হবে, এত সময় নেই। কতক্ষণ আছে আর সময়? 20 মিনিট, 10 মিনিট, নাকি এর মধ্যে দেরিও করে ফেলেছি? মনে মনে একটাই আশা করছি, ম্যাকফিন নেকড়ে হয়ে যাবার আগেই যেন চক্রটা এঁকে ফেলতে পারি। ঝুড়িটা একবার চেক করে নিলাম, ওখানে চক আর পাথরগুলো রেখেছি। 5ম তলায় চলে এসেছি। এই স্পেশাল ইনভেস্টিগেশনের দরজা আর মাত্র 10 ফিট দূরে। এগিয়ে যাবার আগে একবার করিডোরে উকি দিলাম। ওকে খুঁজে পাওনি মানে? শুনতে পেলাম মারফির গলা। যে লোক দুজনকে ওর অ্যাপার্টমেন্টের সামনে বসিয়ে রেখেছিলাম, ওরা বলেছে ওর বাসার ভেতরে কি আবার বের হয়ে এসেছে, কিন্তু ওরা কিচ্ছু টেক পায়নি। এটা কেমন কথা? মাই গড কারমাইকেল, এরপর কি বলবে? ড্রেসডেন থানায় বেড়াতে এসেছিল, কিন্তু তুমি সেটাও টের পাওনি? আমি দ্রুত ঘুরে নিচে নামতে শুরু করলাম। নিচের তলায় নেমে একটা হলরুমের ভেতর ঢুকে পড়লাম। দরজার এই পাশে ডিউটি অফিসার বসে একটা ম্যাগাজিন পড়ছে। আমি এগিয়ে যেতে একবার চোখ তুলে তাকিয়ে আবার ম্যাগাজিনের দিকে নামিয়ে নিল। বলল, এই সপ্তাহে তো দেখছি আগে আগে চলে এসেছো। শুক্রবার বাইরে যাব, তাড়াতাড়ি কাজ শেষ করতে চাচ্ছি। কণ্ঠস্বর যতটুকু সম্ভব একঘেয়ে রাখার চেষ্টা করলাম। আমি মিথ্যা ভালো বলতে পারি না, কিন্তু আজ একদম অনায়াসে বলে ফেললাম, ও সাইন করো। আমি মুখে হাসলেও ভেতরে ভেতরে বেশ ভয় পেয়ে গেলাম। সাইন করব কিভাবে? আমি তো ঝাড়ুদারের নামই জানি না। ববের পোষণ আমাকে আর সব থেকে বাঁচাতে পারলেও এখানে কিছু করতে পারবে না। দেরিও করা যাবে না, তাহলেও অফিসারের সন্দেহ হতে পারে। হাতের লেখা যতটা জঘন্য করা সম্ভব ততটা করে কিছু একটা লিখে সামনে বাড়িয়ে দিলাম। কোনো সমস্যা হয়েছে নাকি আজ? 1 টাকার কুমিরকে ধরে নিয়ে এসেছে। প্রথম দিকে বেশ চেঁচামেচি করলো, এখন চুপ হয়ে গেছে। ক্লিপবোর্ডটা নিয়ে একবার দেখে ওপাশে রাখা মনিটরগুলোর দিকে তাকালো। সাইনটা লক্ষ্য করেনি ভালো মতো। আমি সামনে ঝুঁকে মনিটরগুলোর দিকে তাকালাম। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছে, কোনোটা সেলের ভেতরে, কোনোটা করিডোরে। একটা মনিটরে ম্যাকফিন লেখা দেখে নজর দিলাম। সেলটা খালি, ওখানে কেউ নেই। ম্যাকফিনের পাশের মনিটরটায় হালকা নড়াচড়া দেখতে পেলাম। মনিটরটার নিচে লেখা ম্যাটসন। খোঁচা খোঁচা দাড়িওয়ালা রোগা করে এক লোককে দেখতে পেলাম ওই সেলটায়। পরনে সাদা স্যান্ডো গেঞ্জি আর জিন্সের প্যান্ট। লোকটা তার স্বরে চেঁচাচ্ছে, যদিও সিকিউরিটি ডোর ভেদ করে কোনো শব্দ আমার কানে এলো না। বাকি ঘটনা ঘটল বিদ্যুৎ গতিতে। হঠাৎ নেকড়েটা নড়ে উঠল। পর মুহূর্তে ম্যাটসন নামে লোকটার শরীর থেকে ঝর্নার বেগে রক্ত বের হতে শুরু করলো। নেকড়েটা লোকটাকে ছেড়ে দেওয়ার পর সে লুটিয়ে পড়ল মেঝেতে। সেখানে পড়ে থাকা ম্যাটসনের চোখজোড়া সোজা ক্যামেরার দিকে তাক হলো। পুরো ঘটনাটা ঘটতে সময় লাগলো 3 থেকে 4 সেকেন্ড। মনিটরের অন্যান্য সেলগুলোর দিকেও একবার চোখ বুলিয়ে নিলাম। একটা শিহরণ খেলে গেল আমার শরীরে, সব লোম দাঁড়িয়ে গেছে। ম্যাটসনের সেলের বিভীষিকার পুনরাবৃত্তি ঘটছে তার পাশের সেলে। বিস্ফোরিত দৃষ্টিতে সেই সেলের মনিটরের দিকে তাকিয়ে রইলাম আমি। এভাবে আর চলতে দেওয়া যায় না, কিছু একটা করতেই হবে। আমি আর্তনাদের স্বরে তাকে বললাম, তোমার মনিটরগুলো দেখো। জাদুকরদের সাথে প্রযুক্তি বেশ ঝামেলা করে, না হলে মনিটরটা ওর চোখের সামনে ঠেসে ধরতাম আমি। ডিউটি অফিসার বিরক্তি ভরে আরও একবার আমার দিকে তাকিয়ে তারপর মনিটরের দিকে নজর ফেলল। মায়া নেকড়েটা এখন মার্ডক নামের একজনকে খুন করছে। আরে এগুলো আবার কি হলো? এই বালার ক্যামেরাগুলোতে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে সবসময়। ঠিক করার চেষ্টা করে কেন বুঝি না। যত টাকা খরচ হয়েছে ঠিক রাতে করাতে সে টাকা দিয়ে নতুন ক্যামেরাই কেনা যেত। লোকগুলো মারা যাচ্ছে। হ্যাঁ, কাজে ফাঁকি দেবার ধান্দা বাদ দেওয়া বাছাধন। ক্যামেরায় সমস্যা থাকলে থাক, তাতে তোমার কাজ বন্ধ হচ্ছে না। যাও। বাটনটা চেপে দেবার পর দরজাটা খুলতে শুরু করলো। সাথে সাথে ভেতর থেকে ভেসে এলো একটা আর্ত চিৎকার। অফিসারের দিকে তাকালাম একবার। লোকটা হা হয়ে গেছে, তবে সে দ্রুত সামনে নিল নিজেকে। তার এক হাত পিস্তলের হোলস্টারে চলে গেল, আর এক হাত বাড়িয়ে দিল দরজার দিকে। না, আমি চেঁচিয়ে উঠে সিকিউরিটি ডোরটার দিকে ছুটলাম। ছুটে এসে কাঁধ দিয়ে ঠেলা দিলাম আমি দরজায়। পাল্লাটা ঝটকা খোলা ভেতর দিকে। এক মুহূর্তে পার হয়ে গেল, কিছুই হলো না। আমি আস্তে করে একটা নিঃশ্বাস ছাড়লাম। প্রচণ্ড একটা ধাক্কা এসেছে দরজার ওপাশ থেকে। হাত লাগাও, একা আমি সামলাতে পারবো না। এখানে এসে হাত লাগাও কথা, নয়তো দুজনকেই মরতে হবে। দরজা লাগানোর চেষ্টা করছি, তাই হলো। একটা বিস্ফোরণ যেন আঘাত হানলো দরজার ওপাশে। আমি আর গার্ড উড়ে গেলাম পেছনে। লুপগারোটা বের হয়ে এসে ডিউটি অফিসারের দিকে নজর দিল। লোকটা সবে মাত্র উঠে দাঁড়িয়েছে। নেকড়েটা আরও কিছু দূর দৌড়ে উল্টো ঘুরল।
ডিউটি অফিসার খাপ থেকে পিস্তল বের করে ফেলেছে। নেকড়েটা আবার ওর দিকে দৌড়াতে শুরু করার সাথে সাথে ও একের পর এক গুলি চালাতে শুরু করলো। গুলির শব্দ মিলিয়ে গেল 10 সেকেন্ডের মধ্যে। চারদিকের দেয়াল আর ওপরের ছাদ রক্তে ছিটকে পড়ল, রক্তের ছোপ। এক্ষুনি বিল্ডিংয়ের সব পুলিশ ছুটে আসবে এখানে। লুপ গারো এখনও ডিউটি অফিসারকে কামড়ে আঁচড়ে ছিন্ন ভিন্ন করে চলছে। যদি বাঁচতে চাই তাহলে আমার সামনে একটাই রাস্তা খোলা দেখতে পাচ্ছি, কোনোভাবে একটা সেলে ঢুকে দরজা লাগিয়ে অপেক্ষা করতে হবে। কিন্তু সেটা করলাম না। তার বদলে হাত লম্বা করে দিলাম আমার ঝুড়ির দিকে, তীক্ষ্ণ স্বরে মন্ত্র উচ্চারণ করলাম। জাদুটা উড়ে এলো আমার দিকে। দণ্ডটা এক হাতে লুফে নিয়ে শাই করে নেকড়ের দিকে ফিরলাম। থাম, নড়বি না একদম। মাটিতে পড়ে এক গড়ান দিয়ে আবার জাদুদণ্ডটা তুলে ধরলাম নেকড়ের দিকে। চিৎকার করে পড়লাম মন্ত্র। আমার দিকে ছুটে আসতে শুরু করলো। এবার ডাইভ দিলেও পুরোপুরি বাঁচতে পারলাম না। পায়ে কেটে বসলো দুসারি ক্ষুরধার দাঁত। ঠিক সে সময় মারফি ঢুকলো দরজা দিয়ে। ভেতরে ঢুকেই ও থমকে দাঁড়ালো, দৃষ্টি হতভম্ব। কি করবে বুঝে উঠতে পারছে না। আমি মারফির নাম ধরে চিৎকার করে উঠলাম। নিজের নিথর দেহের মাঝে সারা জাগাবার চেষ্টা করলাম। যেভাবেই হোক না কেন উঠে দাঁড়াতে হবে, মারফিকে বাঁচাতে হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এক পলকে মারফির হাতে পিস্তল উঠে গেল। 3টা জিনিস চোখে পড়ল আমার। প্রথমত, মারফি সাধারণত যে ভারী কোল্ড সেমি অটোমেটিক পিস্তল ব্যবহার করে, ওর হাতের পিস্তলটা সেটা নয়। এই পিস্তলটা আকারে ছোট, চকচকে আর পেছন দিকে টেলিস্কোপিক সাইড টাইপের কিছু একটা লাগানো আছে। দ্বিতীয় হচ্ছে, এই পিস্তলের গুলির আওয়াজটা হালকা, আগেটার মতো বুম বুম নয়। তৃতীয়ত, প্রথম যে গুলিটা নেকড়ের বুকে লাগার কথা, সাথে সাথে বুক থেকে রক্ত বেরিয়ে এলো। পশুটা একবার হোঁচটও খেল। ও এগিয়ে এসে আমার পাশে হাঁটু গেড়ে বসল। জেলখানা থেকে চিড়িয়াখানা কবে হলো এই জায়গাটা? পর মুহূর্তেই সিরিয়াস হয়ে উঠল ওর চেহারা। এ কি হ্যারি, তুমি তো দেখে রক্ত একদম ভেসে গিয়েছো। উঠতে পারবে তো? আমার ভুলও হতে পারে। তারপরে আবার পুরনো মারফি হয়ে গেল। উঠতে পারো না পারো, তোমাকে গ্রেফতার করা হচ্ছে। আমি ঠিক আছি, কিন্তু হোলটা কি ওখানে? কিভাবে করলে ওটা? কি অবাক লাগছে? তোমার নেকড়ে বন্ধুকে কিভাবে তাড়ালাম বুঝতে পারছো না? আমাকে মায়া নেকড়েদের উপর রিপোর্ট দিয়েছিল মনে আছে? আমি গুলি বানাতে পারি, শুটিং কম্পিটিশনের সময় নিজের গুলি নিজেই বানাই। কাল রাতে আবার বানাতে হলো। রূপার বুলেট হ্যারি, কিন্তু এগুলো সব 22 ক্যালিবারের বুলেট। ওটাকে মারতে হলে 2 চোখের ঠিক মধ্যে একটা পুড়ে দিতে হবে। 22? আর একটু শক্তিশালী ক্যালিবারের বুলেট বানানো না কেন? তাহলে এক গুলিতেই। আমার কাছে গুলি বানানোর যে সরঞ্জাম, সেগুলো কম্পিটিশনে ছোড়ার গুলির জন্য। এত শক্তিশালী রাউন্ড নেই আমার কাছে। যা বানিয়েছি তাতেই খুশি থাকো। আমাকে গ্রেফতার করছো বিশ্বাসই হচ্ছে না। দেয়ালের ওপাশে কি নেকড়েটার যেদিকে গেল? দলিল, রিপোর্ট, এসব রাখার ঘর, পুরনো ফাইলে ঠাসা ক্যাবিনেট আর কম্পিউটার। ওখানে যারা কাজ করে তাদের সবার কয়েক ঘন্টা আগেই ছুটি হয়ে গেছে। টিয়ার গ্যাস দিয়ে নেকড়েটাকে বাগে আনা যাবে? টিয়ার গ্যাস? আমি জানি না, চেষ্টা করে দেখতে পারো। আমাকে ছেড়ে দেখতে পারো, সেটাতে কাজ হবার সম্ভাবনা আরও বেশি। তোমাকে নিরাপদ কোনো সেলে ঢুকাতে হবে আমার, তারপর ডাক্তার দেখাতে হবে। সেটা না হওয়া পর্যন্ত চুপচাপ বসে থাকো। মার্ফ, ভেবে দেখো ব্যাপারটা। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শিকারী ঘুরছে তোমার থানায়। তোমাকে সাহায্য করতে পারে এমন একজন মানুষকে আটকে রাখা কি বুদ্ধিমানের কাজ? তুমি নিজেই নিজের কবর খুঁড়েছ, আমার কিচ্ছু করার নেই। কারমাইকেল, এদিকে দেখো। দরজার বাইরে 4 জনকে পাঠিয়ে দাও, বাকিদের পাঠাও আমার পিছে। রুডলফ, ড্রেসডেনকে নিয়ে অফিসে যাও। লুপ গারোর কামড়ে আমার বুট ছিদ্র হয়ে গেছে। মোজা রক্তে ভেজা, পা ব্যথা করছে প্রচণ্ড। আর কাঁধের কথা না হয় বাদই দিলাম, মনে হচ্ছে কেউ উত্তপ্ত লাল করতে চালাচ্ছে আমার কাঁধে। হারামজাদারা আমার এত সুন্দর বুট নষ্ট করে দিল। কারমাইকেল এগিয়ে এসে ধরল আমাকে। গোলগাল মুখটা লাল, দৃষ্টি অস্থির। এমনকি আজ ওরটাই পর্যন্ত ঢিলে হয়ে গেছে। রুডলফ, ওকে অফিসে নিয়ে যাও। আপাতত ওখানেই থাকবে ওর সাথে। পরিস্থিতি স্বাভাবিক হলে একজন ডাক্তার ডেকে আনবো আমরা। কারমাইকেলের এক হাত ছেলেটার কলার চেপে ধরল। যা বলেছি সেটা করো। জানোয়ারটা কিন্তু এখনও এখানেই আছে। হ্যারির যে হাল হয়েছে, ও চাইলে আমাদেরও একই হাল করতে পারে। কথা শোনো, যাও এখান থেকে। ঠিক আছে। এই লোকটাকে ওই সব ব্যাপারে জানে, যদি কিছু বলে সেটা শুনবে। আমার হাত এখন রুডলফের কাঁধে। বেশি দূর হাঁটার ক্ষমতা নেই আমার। ছেলেটা একরকম টেনে হিঁচড়েই অফিসে নিয়ে গেল আমাকে। একটু পরপর কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না, কিন্তু এসবের মাঝেও একটা জিনিস মনে হলো, রক্তটায় কি যেন একটা ভিন্নতা আছে। রুডলফ, রুডি, পানি, পানি খেতে হবে আমার। পানি? আচ্ছা আচ্ছা, দিচ্ছি। রুডলফ একটা ফিল্টারের দিকে এগিয়ে গেল।
সেটার পাশে টেবিলে স্তূপ করে রাখা কাগজের গ্লাস। বেচারার অবস্থা এত খারাপ যে দুইবার ও হাত থেকে গ্লাস ফেলে দিল। অবশেষে তৃতীয়টায় পানি ভরে নিয়ে এলো আমার কাছে, একটু ইতস্তত ভাব চেহারায়। তুমি সেই লোক, ওই ভুয়া লোকটা? জাদুকর, জাদুকর হ্যারি ড্রেসডেন। ও হ্যাঁ হ্যাঁ, ড্রেসডেন। রক্ত নিয়ে কিছু একটা মাথায় খোঁচাচ্ছে রুডি। রক্ত? হ্যাম্পটনের সারা শরীরে রক্ত মাখামাখি হয়েছিল, পুরো রুম ভর্তি রক্ত। হ্যাঁ, আমারও এটা নিয়ে সন্দেহ, কিন্তু কথা হচ্ছে ওই নেকড়েটার শরীর থেকেও রক্ত ঝরে। এটা নিয়েই আমাকে একটু ভাবতে হবে। ওই করিডোরে রক্ত পড়েছে, সেটা ব্যবহার করলেই জানতে পারবো। উঠে আমি হাঁটতে শুরু করলাম। এই যে, বসে থাকুন চুপচাপ, আপনাকে দেখে মনে হচ্ছে যে কোনো সময় উল্টে পড়ে যাবেন। আর আপনাকে গ্রেফতার করা হয়েছে, চাইলে এদিক ওদিক যাওয়ার অনুমতি নেই আপনার। গ্রেফতার হওয়ার সময় নেই আমার। বলে আমি হাঁটতে শুরু করলাম। মার্ফি কম্পিউটার অন না রাখলেই হলো। বিড়বিড় করতে করতে ওর অফিসে ঢুকে পড়লাম। কম্পিউটারের পাশে ব্লাস্টিং রড, ব্রেসলেট, লকেট আর পিস্তলটা পড়ে আছে। বিড়বিড় করে কয়েকটা গালি দিয়ে হাতে ব্রেসলেটটা পরে নিলাম, লকেটটা পরলাম গলায়। রুডলফ এসে দাঁড়িয়েছে অফিসের দরজায়। রুডি, তুমি কিচ্ছু দেখোনি, কিছু জানো না, ঠিক আছে? ও ধোয়া ওঠা কম্পিউটারের দিকে তাকালো। কম্পিউটারে কি করেছেন? কিছু করিনি রে ভাই, আমি কোনো জিনিসের কাছে গেলেই সেটা বিগড়ে যায়। ওই কাগজের গ্লাসটা তো এখনও তোমার কাছে আছে না? ঠিক আছে, এখন শুধু একটা খেলনা পশু লাগবে। টেডি বিয়ার হলে চলবে, কোনো পুতুল হলেও চলবে। কি লাগবে? একটা খেলনা পশু। জাদুকরের সাথে জাদু নিয়ে তর্ক করা বেয়াদবি, জানো না? কারমাইকেল আগেও ডেস্কে একজোড়া খেলনা রাখতো, এখনও রাখে। গিয়ে একটুখানি খুঁজে দেখো। পেছনে পেছনে আমিও মার্ফির রুম থেকে বের হয়ে এলাম। বড় করে কয়েকটা শ্বাস নিয়ে পুরো পরিস্থিতিটা একবার মাথায় মেপে নিলাম। হিসেব মিলছে না, কিছু একটা মিস করে গেছি। রুডি, পেয়েছো কিছু? রুডি কারমাইকেলের ডেস্কে ড্রয়ার থেকে একটা মোমের পুতুল বের করলো। চলবে এটা? দৌড়াবে। বাইরের করিডোর থেকে একটা চিৎকার ভেসে এলো, গায়ে কাটা দিল আমার। চিৎকারটা মিলে যাবার সাথে সাথেই শুরু হলো গুলি। ব্লাস্টিং রডটা চেপে ধরে যতটুকু শক্তি জমা করতে পারি সব ট্যাগ করতে লাগলাম। খুব একটা ইচ্ছাশক্তি অবশিষ্ট নেই আমার দুর্বল শরীরে। ভয়, ব্যথা সব যেন দূর হয়ে যেতে লাগলো আস্তে আস্তে। উষ্ণ নিঃশ্বাসের মতো শক্তিটা আমার শরীরকে পুনর্জীবিত করে তুলল। একটা নতুন দীপ্তি জ্বলে উঠল আমার চোখে। রড থেকে উল্কার মতো ছুটে গেল নীলাভ আলো। দেয়ালে আঘাত করলো আলোর ছটা। দেয়াল ধসে পড়ার একটা গম্ভীর শব্দ হলো। আলো কমে আসার পর সামনে শুধু দেয়াল ভাঙা ধুলো আর ছাই দেখতে পেলাম। সেটা একটু পরিষ্কার হতে দেখলাম যে দেয়ালে একটা গর্ত তৈরি হয়েছে, প্রায় 6 ফিটের মতো হবে। হলওয়েতে ঢুকতে মনে হলো যেন নরকে এসে হাজির হয়েছি। শটগানের গুলি শেষ হয়ে যাওয়ায় এক অফিসার চিৎকার করে উঠল। নেকড়েটা এবার ওই 2 অফিসারের দিকে ছুটে গিয়ে একজনের ওপর ঝাঁপিয়ে পড়ল। এই অফিসারও নিঃশেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। আমি গিয়ে দাঁড়ালাম নেকড়ের সামনে। অনেক হয়েছে। নেকড়েটা আক্রমণের ভঙ্গিতে একটু নিচা হলো। আমি আবার আমার ইচ্ছাশক্তি কেন্দ্রীভূত করতে শুরু করলাম। স্পেশাল স্পেলটা ছুড়ব যখন, ঠিক সেই মুহূর্তে কেসে উঠল মার্ফির ছোট্ট পিস্তলটা। নেকড়ের গায়ে এসে লাগলো প্রতিটা গুলি। জানোয়ারটা একবার গর্জে উঠল একবার। আমি গাল দিয়ে ছুটে ওঠার পিছু নিলাম। রুমের এক কোনায় এক আহত অফিসার পড়ে ঘোঙাচ্ছে, পাশে আরেক অফিসারের ছিন্ন ভিন্ন লাশ। হলরুমের কোনা ঘুরতে ওপাশে মার্ফিকে দেখতে পেলাম। জানোয়ারটা পৌঁছে গেছে ঠিক ওর সামনে। শেষ একটা গুলি করলো নেকড়ের গায়ে, কিন্তু নেকড়েটা থামল না। আমার আগেই কারমাইকেল এসে হাজির হলো। জানোয়ারের থাবার আচর পেটে, পরনের স্যুটটা রক্তে ভিজে জবজব করছে। ফ্লোর থেকে একটা শটগান তুলে নলটা নেকড়ের পিঠে ঠেকালো। কারমাইকেল শিথিল হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। ওর শরীর নড়ছে না। জানোয়ারটার হঠাৎ আক্রমণে কারমাইকেলও মারা গেছে। মার্ফি আমার দিকে তাকালো একবার। ব্লাস্টিং রড হাতে আমাকে অবস্থায় দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। পশুটার বড় বড় কালো চোখে নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। আমি চেঁচিয়ে উঠলাম মন্ত্র পড়ে। আলোর বর্ষাটা প্রচণ্ড বেগে আঘাত করল নেকড়ের গায়ে। জানোয়ারটা ছিটকে গেল সে আঘাতে। শেষ দেয়ালটা ফুটো করে সোজা থানার বাইরের রাস্তায় চলে গেল নেকড়ের বিশাল শরীর। আমার সামনের দেয়ালের পর দেয়াল, প্রতিটা দেয়ালে একটা করে বিশাল গর্ত। দেয়ালের ওই গর্তটা থেকে বেরিয়ে এলো মার্ফি। ওর কনুয়ের এক জায়গায় জানোয়ারটার আঁচড়ে মাংস সরে হাড় বেরিয়ে পড়েছে। টপ টপ রক্ত পড়ছে সেখান থেকে। বাইরে থেকে পুলিশের গাড়ি।
আমি দাঁড়িয়ে আছি এখনও, কি করব কিছুই বুঝতে পারছি না। বেশিক্ষণ খুঁজতে হলো না, দেয়ালের গর্তগুলোর একটার পাশে পেয়ে গেলাম যা খুঁজছিলাম। রক্ত, ওই জানোয়ারটার রক্ত। পা দিয়ে যতটা সম্ভব ধুলোবালি আর ময়লা সরিয়ে ফ্লোরেই একটা জায়গা পরিষ্কার করে নিলাম। মেঝেতে নামিয়ে রাখলাম ব্লাস্টিং রডটা। আমি মোমের পুতুলটা বৃত্তের মধ্যে রেখে কাপের রক্তটুকু ওটার চোখ, মুখ, কান আর নাকে লাগিয়ে দিলাম। তারপর রুডির প্রশ্নের জবাব দিলাম। থমেটার্জি কি? জাদু, বড় কিছুর সাথে ছোট কিছুর সংযোগ তৈরি করা। বাস্তবের যে পশুটা সেটার প্রতিরূপ, প্রতিবিম্ব হিসেবে কাজ করবে এই পুতুল। জাদু? হ্যাঁ, নিচে যাও। ফায়ারম্যান, পুলিশ, ডাক্তার যারা এসেছে তাদের সবাইকে ওপরে নিয়ে এসো। আহতদের সাহায্য করো। একবার নিজেকে মনে করিয়ে দিতে চাইলাম ম্যাকফিন নির্দোষ, ও নিজেও একজন ভিকটিম। অভিশাপের জন্য তো ও নিজে দায়ী নয়, তাছাড়া ওকে মেরে ফেললেই বা লাভ কি? যাদেরও মেরেছে তারা তো আর ফেরত আসছে না। কিন্তু পরক্ষণেই মনে হলো ওকে যদি ছেড়ে দিই তাহলে আরও মানুষ মারা যাবে আজ, সেটাও হতে দেওয়া যায় না। চিন্তা করলাম হোয়াইট কাউন্সিল কী করবে এই স্পেলের ব্যাপারে। ম্যাকফিনকে আক্ষরিক অর্থে মানুষ বললে গণ্য করা যায় না, আর মানুষ বাদে অন্যদের মৃত্যুর খুব একটা পরোয়া করে না কাউন্সিল। বেশিক্ষণ এসব নিয়ে ভাবলাম না, ঠিক করে ফেলেছি কী করব। আমি মন্ত্র পড়তে শুরু করলাম। একই সাথে পরনের পোশাক থেকে সামান্য কাপড় ছিঁড়ে পুতুলটার চোখ কান বেঁধে দিলাম। টের পেলাম স্পেলটা ধীরে ধীরে আকৃতি ধারণ করছে। কাজটা শেষ হবার সাথে সাথে যেন আমার শরীরটা ছেড়ে দিল। অবশ হয়ে এলো মাংসপেশি। অস্পষ্টভাবে দেখতে পেলাম ইউনিফর্ম পরা লোকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের লোক হবে, ওরাই আমাকে তুলে নিল। বিল্ডিংটা থেকে বের হয়ে আসার পর শূন্য একটা অনুভূতি হলো। আমি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মার্ফি আর কারমাইকেলকে দেখার চেষ্টা করলাম। শুধু একবার এক ইউনিফর্ম পরা বয়স্ক লোক এসে আমাকে কয়েকবার জিজ্ঞেস করলো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে কিনা। আমি না করে দিলাম। রাস্তায় দুটো নিউজ চ্যানেলের গাড়িও দাঁড়ানো দেখলাম। হঠাৎ থেমে গেলাম আমি, মাথা কাজ করছে না, কোন দিকে যাব বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই কেউ একজন আমার পাশে এসে দাঁড়ালো। সেই পরিচিত পারফিউম, সেই পরিচিত উষ্ণতা। সুজান। আবছাভাবে শুনতে পাচ্ছি সুজান আরেকজনের সাথে কথা বলছে। যার সাথে কথা বলছে সে আবার আমাকে আরেক পাশ থেকে ধরে সামনে নিয়ে যাচ্ছে। তীরা হবে হয়তো ভাবলাম। কত হাজার বছর ধরে হাঁটতে হলো সেটা সৃষ্টিকর্তাই ভালো বলতে পারবেন। তবে একসময় চারপাশ নীরব হয়ে এলো। পার্কিং লটে চলে এসেছি। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমরা তখনও গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। বৃষ্টির শীতল ছোঁয়া আমার মাথা বেয়ে শরীর নেমে আসছে। মনে হলো অদৃশ্য কোনো দেবদূতের চুম্বন। অন্ধকার একটা জায়গায় আমার জ্ঞান ফিরে এলো। দেখে মনে হলো কোনো একটা পুরনো গুদাম বা মাটির নিচে গ্যারেজের ভেতরে আছি। সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে নরকে আছি। লোকটা আমি নিজেই, কিন্তু আমার মতো দেখতে লোকটা আমার চেয়ে অনেক পরিপাটি পোশাক পরা, চকচকে কালো ওভারকোট, আমারটার মতো রংচটা নয়। কি বলে ডাকবো এটাকে? প্রতিবিম্বই বলি, যদিও তা নয় আসলে। তারপর মুখ খুলল। হ্যারি, তোমার চেহারা তো বাজে অবস্থা। আমার চেহারার অবস্থা তো তোমার চেহারার মতোই। প্রতিবিম্বটা হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। তোমার মাথা? মাঝে মাঝে আমার আফসোস হয় তোমার ঘটে যদি সামান্য বুদ্ধিটুকু থাকতো। আমি তোমার মতো দেখতে না, আমি তুমি। তুমি আমি তা কী করে হয়? তুমি আসলে একটা গাথা, যা কার কিছু না হলেও শেষ পর্যন্ত আমাদের দুজনের কথা তো হচ্ছে। তুমি হচ্ছে আমার খারাপ দিক, ঠিক না? আমি খারাপ দিক হতে যাব কেন? আমি তোমারই একটা অংশ। আমি তোমার অবচেতন মন, আমি তোমাকে স্বপ্ন দেখাই। আমি ঠিক করি কোন দুঃস্বপ্ন তুমি দেখবে। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আমার চেয়ে অনেক বেশি জানো? অবশ্যই আমি তোমার চেয়ে বেশি জানি। তো এখানে কি করতে এসেছো? আমাকে জ্ঞান দিতে? সেটা যদি বলতে পারতাম তাহলে তো আমি তোমার শরীরটা চালাতাম, তুমি না। জল ঘোলা না করে যা বলতে চাও বলবে। ঠিক আছে, আমার সাথে কয়েকটা জিনিস আলোচনা করার জরুরি হয়ে দাঁড়িয়েছে। কী নিয়ে আলোচনা? এত কথা বলতে ভালো লাগছে না আমার, শুনতেও না। এত ফালতু স্বপ্ন আমি কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। জাগছি না কেন আমি? দাঁড়াও না, তুমি আসলে এই কথাটা বলতে চাও না? আমি ক্লান্ত, ভয়াবহ ক্লান্ত। তোমাকে নিয়ে স্বপ্ন দেখে আমার বিশ্রামটুকু পণ্ড করতে চাই না। এত সহজে নয় হ্যারি, আমার কথা শুনতেই হবে। দেখো, অনেক কষ্টকর একটা রাত কাটিয়েছি আজ, জানি, বিশ্বাস করো আমি জানি, আর জানি বলেই তোমার সাথে কথা বলাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। নয়তো কখন যে মারা পড়বে সেটা জানতেও পারবে না। পরোয়া করি না, আর আমার মরতে দেরি আছে। এত সহজ না। এতই যদি ভালো অবস্থা হতো তাহলে এখন কি আর আধ পাগলের মতো নিজের সাথে নিজে কথা বলতে? ঠিক আছে, মানলাম, আরও কথা আছে।
সব কিছু এত দ্রুত ঘটে যাচ্ছে যে তুমি চিন্তা করার কোনো সময় পাচ্ছ না। তোমার কিছুক্ষণ থেমে ধীরে সুস্থে মাথার ভেতর সব সাজানো দরকার। ঠিক আছে, বলো কি বলবে। প্রতিবিম্বটা আরও উজ্জ্বল হয়ে উঠল এবং হঠাৎ কোথা থেকে মার্ফি দেখা দিল। পুলিশের পোশাক পরা, কিন্তু ওকে দেখতে আমার প্রতিবিম্বটার মতো চকচকে লাগছে না। মার্ফ, আবার কষ্ট দিয়েছি আমি তোমাকে। আমার দোষ, জানি, সব কিছু আমার দোষ। না হ্যারি, পুলিশ স্টেশনে যাওয়া হয়েছে সেটা তোমার দোষ না। অবশ্যই আমার দোষ। আমি যদি আরেকটু আগে যেতে পারতাম, কিংবা মার্ফিকে যদি আগেই সব কিছু খুলে বলতে পারতাম। কিন্তু তুমি বলোনি, আর না বলার পেছনেও তোমার কাছে যথেষ্ট কারণ ছিল। তাছাড়া যা হয়ে গেছে তা চাইলেও তো আর সেটা বদলে দিতে পারছো না, বলে উঠল প্রতিবিম্বটা। তুমি তো বললি, কাজটা তো আর তুমি করনি। কী করেছো সেটা না ভেবে কী করবে সেটার দিকে মনোযোগ দাও। তুমি সবসময় মার্ফিকে রক্ষা করতে চেয়েছো, কিন্তু কখনো ভাবোনি কী করলে ও নিজেকে রক্ষা করতে পারবে। ও বরাবর এইসব জাদুর সাথে লড়াই করে এসেছে, করে যাবে। তুমি সবসময় ওর সাথে থেকে ওকে বাঁচাতে পারবে না। রক্ষীর ভূমিকা বাদ দাও, শিক্ষকের ভূমিকা নাও। ওকে সব কিছু খুলে বলো। হোয়াইট কাউন্সিল, নেভার নেভার, সব কিছু। কাউন্সিল কিন্তু ব্যাপারটা পছন্দ করবে না। ওকে সব বলে দিয়েছি, এটা যদি কাউন্সিল জানতে পারে তাহলে ওকে ঝুঁকি হিসেবে দেখবে। আর তুমি যদি ওকে এটা বোঝাতে না পারো ও কিসের হয়ে লড়ছে, তাহলে ওর মরতে বেশি সময় লাগবে না। মার্ফি কোনো ছোট বাচ্চা নয়, কাউন্সিল ওর সাথে লাগতে যাওয়ার আগে 10 বার ভাববে। আর মাঝে মধ্যে ওকে ডেটে নিয়ে যাবার প্রস্তাবও তো দিতে পারো। কিসের প্রস্তাব? যা বলেছি ভালো মতোই শুনেছ। আচ্ছা, এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোমার তো মনে হয় ও ভালো একটা গল্প পাবে ওর পত্রিকার লেখার জন্য, তাই না? সুজানের কথা বলছি। হয়তো 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 নিজেকে আরেকবার প্রশ্নটা করে দেখো তো, সাথে কি আরও একটা প্রশ্ন মনে জাগে না? কীরকম? যেমন তুমি আর কাউকে বিশ্বাস করো না, এমনকি সুজানকেও না, যে কিনা তোমার জন্য সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে ওই স্টেশন পর্যন্ত ছুটে গিয়েছিল। নাকি এসবের সাথে ইলেইনের কোনো সম্পর্ক আছে? এখনও ওকে নিয়ে ভাবো? এসব অনেক আগেই সব শেষ হয়ে গেছে। কিছুই শেষ হয়নি হ্যারি। যতদিন পর্যন্ত তুমি জাস্টিনের মৃত্যু আর ইলেইনের পরিণতির জন্য নিজেকে দায়ী করবে, ততদিন শান্তি বলে কিছু থাকবে না তোমার জীবনে। ইলেইন বেঁচে আছে। তুমি জানো ও বেঁচে আছে। ও আগুনে পুড়ে মারা গেছে। আমার সামনে জ্ঞান হারিয়েছিল। এরপর ওর পক্ষে বেঁচে থাকা সম্ভব না। ও মারা গেলে তুমি জানতে, তাছাড়া ওখানে কেউ ওর একটা হাড় পর্যন্ত খুঁজে পায়নি। ও আগুনে পুড়ে মারা গেছে, বেঁচে নেই। শুধু শুধু ভান করো না। সত্যের মুখোমুখি হতে শেখো। তুমি নিজেকে শুধরাতে পারছো না, কাউকে বিশ্বাস করতে পারছো না। আমার তো মনে হচ্ছে। প্রতিবিম্বটার পাশে আরেকটা ছায়া এলো, এবারে তীরা ওয়েস্ট। তাহলে ওকে কেন বিশ্বাস করছো তুমি? আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। এত কিছু যখন দেখেছো, তখন এটাও তো দেখছো যে সব কিছু কেমন দ্রুত ঘটছে। তুমি খুব ভালো করে জানো ও মানুষ নয়। যখন স্পাইককে খুন করা হয়েছে সেখানে যে ও ছিল তাও তুমি জানো। ওই ছেলেমেয়েগুলো কেমন তা তো দেখেছো। এটাও জানো যে ওই বয়সী ছেলেমেয়েরা নেভার নেভারের জানোয়ারগুলোর প্রিয় শিকার, আর ওর চাইলেই এক রূপ থেকে আরেক রূপ নিতে পারে। তোমাকে পুরো ঘটনাও পরিষ্কার করে বলছে না, কিন্তু তারপরও ঠিকই তোমার সাহায্য চাইছে। তো আমার কি করার আছে? ওর সাথে মারামারি লাগবো? ও যা বলেনি সে ব্যাপারে একটু জেরা করো। ওই ছেলেমেয়েগুলো কে, ওর সাথে কি করছে, ম্যাকফিনের সাথে ওর কী সম্পর্ক, কথা গোপন করছে কেন, এসব জানবার চেষ্টা করো। ঠিক আছে, আগে জেগে তো উঠি। এখনও খুন হচ্ছেই, কে করছে সে ব্যাপারে কোনো ধারণা আছে? কি করবে ঠিক করেছো কিছু? আমি কি করব তুমি খুব ভালোভাবেই জানো। তাও ভালো, কোনো একটা বিষয়ে তো একমত হওয়া গেছে তোমার সাথে। কয়েকটা ব্যাপার খেয়াল করছিলে। যে খুনগুলো হয়েছে ম্যাকফিন চাইলেও তা সবগুলো করতে পারতো না, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুনটা। মার্কনের পার্টনার যে শিল্পপতি, তার খুন বোধহয় ম্যাকফিন করেনি। সেই লোক আর তার বডিগার্ড পূর্ণিমার পরের দিন খুন হয়েছিল, আর স্পাইক মরেছিল পূর্ণিমার আগের দিন। ম্যাকফিন এসবের পেছনে নাও থাকতে পারে। তাহলে কে করেছে এসব? ওর প্রেমিকা। খুনগুলো কোনো জানোয়ারই তো করেছে নাকি? কিন্তু FBI ল্যাব রিপোর্ট বলছে কোনো সত্যিকারের নেকড়ে এসব করেনি। মায়া নেকড়েদের সাথে সত্যিকারের নেকড়ের পার্থক্য আছে। তুমি কিভাবে জানলে? ভুলে গেলে? আমি তোমার অবচেতন মন। যা বলেছি ভেবে দেখো। যদি জাদু দিয়ে নিজের রূপ বদলেছ কয়েকবার, কাজটা কত কঠিন খেয়াল আছে। নেকড়েদের প্রতিচ্ছবি মাথায় ধরে রাখতে হয়। ওরা যেমন আচরণ করে সে আচরণগুলোর কথা মনে রাখতে হয়। অত সহজ না ব্যাপারটা। তুমি নিজেও জানো ব্যাপারটা। জাদু দিয়ে রূপ বদলে কোনো জানোয়ারের চেহারা হয়তো নেওয়া যায়, কিন্তু ব্যবহার সম্পূর্ণ এক হয়। কিন্তু FBI এটাও বলেছে যে মার্ডার সিনগুলোতে 1 সেটের বেশি দাঁতের দাগ আর পায়ের ছাপ ছিল। সবগুলো খুন একই পশু করেনি। তাদের মধ্যে 1 সেট হয়তো ম্যাকফিনের,
গত মাসে পূর্ণিমাতে যখন ওর চক্র নষ্ট হয়েছে তখন হয়তো খুন করেছে কয়েকজনকে। আর তীরার ওই দলটা অ্যালফা বলে যারা নিজেদের, তারাও যদি নিজেদের রূপ বদলাতে পারে তাহলে অন্য সেটটা হয়তো ওদের। এই তো লাইনে চলে এসেছো। দেখে যতটা বোকা মনে হয় ততটা বোকা তুমি নও। কি মনে হয় তোমার, ওরাই কি ম্যাকফিনের ওই চক্রটা নষ্ট করেছে? ওদের সে ক্ষমতা আছে বলেই হয়তো করেছে। আর তীরা তো চাইলেই ওদের ভেতরে যাবার সুযোগ করে দিতে পারে। কিন্তু ওদের মোটিভ, তীরা ম্যাকফিনের থেকে কি চাইতে পারে? তীরা নেভারের প্রাণী। ওর মনে কী চিন্তা চলছে সেটা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব হবে না। আমি সেটা বলিনি ও ম্যাকফিনের দিকে কীভাবে তাকায় লক্ষ্য করেছিলে, কিংবা পুলিশ আর এফবিআইকে ওর থেকে দূরে রাখার জন্য তখন যা করলো। আমার মনে হয় সত্যি সত্যি ম্যাকফিনের প্রেমে পড়েছে। ম্যাকফিনের বিরুদ্ধে তীরা কিছু করবে বলে মনে হয় না। আর তখন ইলেইনের ব্যাপারে টেনে আনলে কেন? অনেক আগের কথা সেটা। আমি বেশ কয়েকবার ভেবেছি এটা নিয়ে। সবসময় ওটা তোমাকে তোমার আসল ভাবনা থেকে দূরে সরিয়ে রাখে, মনোযোগ নষ্ট করে। তো আর কী ভাবলে? আমার মনে হয় না আমরা এখনও আসল খুনিদের, মানে যারা ম্যাকফিনের চক্র মুছে দিয়েছে বা পূর্ণিমার আগের রাত পরের রাতে খুন করেছে, ওদের মুখোমুখি হতে পেরেছি। তাই নাকি? তাই যদি না অ্যালফারা তীরার অজান্তে কোনো কিছু করে থাকে, আমার মনে হয় অন্য কোনো একজন এসব করে ম্যাকফিনকে ফাঁদে ফেলতে চাইছে। কিন্তু কেন? হয়তো সেবার তারা চায় না নর্থ ওয়েস্ট প্যাসেজ প্রজেক্ট হোক, কিংবা সেও একটা পাগলাটে মায়া নেকড়ে যে নিজের দোষ ম্যাকফিনের ওপর চাপাতে চাইছে, যাতে কাউন্সিল বা অন্য কেউ ওকে ধরতে না পারে। তোমার ধারণা আমি এখন ওকে বা ওদেরকে দেখিনি? আমার মনে হয় ওরা চোখের সামনেই আছে, কিন্তু চোখে পড়ছে না। কথাটা বুঝতেছ তো? চোখ কান খোলা রাখবে একটু, ঠিক আছে? এবার পরের প্রসঙ্গ, বিপদ। হ্যারি, কতটুকু বিপদ আসছে সেটা হিসেব করা দরকার। অনেকের চোখ তোমার দিকে, কিন্তু তুমি কাউকে দেখতে পাচ্ছ না। সাবধান, অল্প ভুলেই সর্বনাশ হয়ে যেতে পারে। এদিকে ওদিকে একবার করে তাকালো। আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। শেষ হতো না যদি তুমি পণ্ডিতি না দেখাতে বেশি বেশি। আর মার্কনের ব্যাপারটাও ভুলে যেও না। ও ডিলটা তো নাওনি, রেগে গিয়েছে খুব। ও কিন্তু মনে করেছে খুনি এরপর ওর দিকেই ধেয়ে আসবে, আর চিন্তাটা মিথ্যা নাও হতে পারে। ওর ভয় হচ্ছে। ভয় পেলে মানুষ প্রচুর ভুল করে। যেমন ধরো, শহরের একমাত্র যে লোককে বাঁচাতে পারবে তাকে মারার চেষ্টা। আমি দেখব ব্যাপারটা। পুলিশ নিয়েও ভেবো। মার্ফির কয়েকজন লোক মারা গিয়েছে। ওর এই ঝামেলা থেকে বের হতে প্রচুর ঝাঁকি পোহাতে হবে। আর কেউ না কেউ কিন্তু ঠিকই বলে দেবে ওখানে তুমি ছিলে। তখন কিন্তু তুমি যে আরও মানুষকে মারার হাত থেকে বাঁচিয়েছো সেটা ওরা মনে রাখবে না। কাজেই সাবধানে থেকো। থাকবো। আরেকটা জিনিস, পার্কার আর স্ট্রিট ট্রলসের ব্যাপারটা কিন্তু একদম ভুলে বসে আছো। পার্কার কিন্তু যে কোনো মূল্যে তোমার মৃত্যু চায়। ভালো কথা মনে করেছো। তুমি নিজের বাসায় কম গেছো, শহরের বাইরে ছিলে, এসব কারণে ওরা তোমাকে পায়নি। কিন্তু একবার তোমাকে দেখলে পার্কার ঠিকই পিছে লাগবে। মার্কন আর তোমার মধ্যে পার্টনারশিপ আছে কিনা সেটা কিন্তু ও খুব ভালোভাবেই জানে। ঠিক আছে, আসুক। আমাকে মারাও তো সহজ না। আত্মবিশ্বাস রাখা ভালো, তবে খুব সাবধান। ঝট করে যেন সব কিছু বদলে গেল। শুধু টের পেলাম একজন আমার কাঁধ ধরে ঝাঁকাচ্ছে। চমকে উঠে পিটপিট করে তাকালাম। সুজানের গাড়ির প্যাসেঞ্জার সিটে বসে আছি আমি। হাইওয়ে ধরে যাচ্ছে গাড়িটা। আমার আহত পায়ে একটা তোয়ালে পেঁচানো, মুখে ঠান্ডা ঠান্ডা লাগছে। এর কারণ সম্ভবত একজন আমার মুখটা ভেজা রুমাল দিয়ে মুছে দিয়েছে। ও জেগে উঠেছে। জেগে উঠেছ? আমি জেগেছি। প্লিজ বলো যে আমাদের সব ঝামেলা শেষ। খুনি ধরা পড়ে গেছে, আমরা বেঁচে গেছি। কোনো ঝামেলাই মেটেনি জাদুকর। তোমার যদি সামান্য শক্তি বেঁচে থাকে তো লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আমাদের ফলো করা হচ্ছে, বলে উঠল তীরা। আমি দুহাত দিয়ে চোখ কচলে নিয়ে যারা আমাদের পিছু করছে তাদের উদ্দেশ্যে কয়েকটা গালি দিলাম। ঠিক আছে, আমাকে মিনিট সময় দাও তো তবে। হ্যারি, গাড়ির তেল প্রায় শেষ। 1 মিনিট দিতে পারবো বলে মনে হয় না। এখনই বৃষ্টিটা নামতে হলো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আমাদের যা করার এর মধ্যেই করতে হবে। ওর মাথা ঠিক আছে তো? আসলে আমাদের কেউ ফলো করছে? পেছন দিকে 2 নম্বর গাড়িটা, ওটার পর 3টা গাড়ি, পেছনে আরও একটা গাড়ি, মোট 2টো গাড়ি আমাদের পিছু নিয়েছে। কিভাবে নিশ্চিত হলে? আমি জানি, কিন্তু কিভাবে? আমি বুঝতে পারি এসব। ওরা বিপজ্জনক। সুজান, হাইওয়ে থেকে আমাদের গাড়িটা সরিয়ে নাও। আর 2 মাইল পরে এমনিতেও হাইওয়ে ছাড়তে হতো, তার বদলে এখনই ছাড়ছি। এরপর কি করব? পুলিশকে ফোন করবে। কি? হ্যাঁ, যা বলছি তাই করবে। আমার ওপর বিশ্বাস রাখো। জাদুকর, তুমি বাদে আর কেউ ম্যাকফিনকে সাহায্য করতে পারবে না। আমরা আলাদা হয়ে যেতে পারি, কিন্তু দেখা হবে আবার। যেখানে তোমার শিষ্যদের সাথে মিটিং করো সেখানে চলে এসো। হ্যারি, কি বলছো এসব? কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। আমার ভালোবাসার জন্য আমিও তাই করতাম। ভালোবাসা? আমি ওর ভালোবাসা?
সুজান এরপর কি বলল সেটা আর আমার কানে এলো না, কারণ তার আগে এক হাতে ব্লাস্টিং রড আর আরেক হাতে পোষণের বোতলটা তুলে নিয়ে গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়েছি। কাজটা বোকামি মনে হতে পারে, আমার নিজের কাছে সেটা মনে হচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। কোমরে হাত রেখে লাফাতে লাফাতে কিছুক্ষণ গোল হয়ে ঘুরলাম। যা চেয়েছিলাম সেটা হলো বৃষ্টিতে ভিজে এখন আর শীত করছে না, শরীর গরম হয়ে গেছে, সমস্ত শরীর জুড়ে অসহ্য ব্যথা। তারপর হাতে ধরা বোতলটার ছিপি খুলে ভেতরের তরলটুকু গলায় ঢেলে দিলাম। স্বাদটা অনেকটা পুরনো কার্ডবোর্ড, বাসি পিৎজা আর কফির পোড়া স্বাদের মিশ্রণের মতো। প্রতিরক্ষা বন্ধনীটা বাম হাতে পরে নিয়ে ডান হাতে ব্লাস্টিং রড আঁকড়ে ধরলাম। দুটো গাড়ি এগিয়ে আসছে। আমি একটা মুচকি হাসি দিলাম। পার্কার একটু যেন চমকে উঠল। ব্লাস্টিং রডটা আরও জোরে চেপে ধরে মন্ত্র পড়তে লাগলাম। গাড়িটা এক মুহূর্ত মাটি থেকে 1.5 ফুট উপরে শূন্যে ভেসে রইল, তারপর ধপ করে রাস্তায় পড়ল। পার্কার এখন স্টিয়ারিং এদিক ওদিক ঘুরিয়ে গাড়িটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ড্রাইভিং সিটের পাশের জানালার কাঁচ ভাঙা শব্দ হলো। আমাকে দেখতে পেয়ে বিস্ময়ে অদ্ভুত একটা শব্দ করলো নাক বোচা। পরক্ষণেই জ্যাকেটের পকেট থেকে একটা পিস্তল বের করে গুলি চালাতে শুরু করলো। তবে দেখতে খেয়াল না লাগলেও পিস্তলটা আসল, আর দ্বিতীয়বার গুলি খাওয়ার শখ আমার নেই। ল্যাটিন ভাষায় একটা মন্ত্র পড়লাম, সাথে সাথে প্রতিরক্ষা বন্ধনী একটা অদৃশ্য ঢাল তৈরি করে দিল আমার সামনে। নাক বোচার প্রত্যেকটা গুলি ঢালের সাথে ধাক্কা খেয়ে ছিটকে যাচ্ছে। কি জন্য এখানে এসেছি ভুলে গেছ? ওকে আমি খুন করব, আর কেউ না, বিরক্ত স্বরে বলল পার্কার। কি খবর মিস্টার পার্কার? আমি মুখে হাসি হাসি ভাব এনে বললাম। আমার সারা শরীর যেরকম রক্তে ভিজে আছে তাতে এরকম হাসি দিলে যে কারো ভরকে যাবার কথা। মেয়েটা আমার দিকে তাকালো। বেশ টের পেলাম ফুলমুন গ্যারেজে আমার শরীরে যে ভীতি শিহরণটা বয়ে গিয়েছিল সেটা আবার বয়ে যাচ্ছে। এসব ভাওতাবাজি বাদ দিন তো মিস্টার পার্কার, আমাকে খুঁজে বের করলেন কিভাবে? আচ্ছা, না বলতে হবে না, আমি আন্দাজ করছি। কোন একটা পুলিশ স্ক্যানারে আমার নাম শুনে ছুটে গিয়েছিলেন থানায়, ঠিক না? তারপর ওখান থেকে ফলো করতে এসেছেন। আপনাকে একটু হতাশ করতে হচ্ছে, আমি আপাতত মরতে চাচ্ছি না। তুমি কিভাবে জানো মিস্টার ড্রেসডেন? ঠিক কী কারণে আপনার মনে হয় আপনি এখন নিজেকে বাঁচাতে পারবেন? কি জানি, হয়তো তুমি আরেক পা বাড়ালে তোমার অবস্থা ওই গাড়িটার চেয়ে খারাপ করে দেব, তাই। অথবা হয়তো আর কয়েক মিনিটের মধ্যে এখানে পুলিশ চলে আসবে, তাই। পুলিশ তো তোমার পেছনেও লেগেছে ড্রেসডেন, ফালতু ভয় দেখাও। ওরা এখানে এলে আমাকে দেখতেও পাবে না, এক পলকের মধ্যে হাওয়া হয়ে যাব। আমি কে ভুলে গেলে? আমি তোমার রক্তের ঘ্রাণ পাচ্ছি জাদুকর, গন্ধটা কত মিষ্টি তুমি কল্পনাও করতে পারবে না। শুকে নাও যত পারো, ওটা পর্যন্তই। নিজের রক্ত আমি শরীরের ভেতরে রাখতেই পছন্দ করি। পোষণটা আর কাজ করছে না। ট্রাকটা উল্টে দেবার সময় নিজের অজান্তেই খুব বেশি শক্তি অপচয় করে ফেলেছি, কিন্তু এখন আর পিছু হটারও কোনো উপায় নেই। প্রতি মুহূর্তে টের পাচ্ছি হার্টবিট আগের চেয়ে বেড়ে যাচ্ছে। হ্যারি, শান্ত হও, নিজেই নিজেকে মনে মনে উপদেশ দিলাম। আসলে জানো ব্যাপারটা কি পার্কার? আমি তোমার ওই গ্যারেজে যেতাম না কখনো, কিন্তু কি করব বলো? ডেন্টন ঠেলে পাঠালো। কথা জাদুকর, কথা তুমি খুব বলতে পারো। এখন কাজের সময় কথার নয়। আমার আত্মা ধক করে উঠল, কারণ এক পা আগে বাড়ালো। রডটা সোজা ওর দিকে তুলে ধরে গর্জে উঠলাম মন্ত্র পড়ে। আতঙ্কের সাথে একবার পার্কার আর একবার ব্লাস্টিং রডটার দিকে তাকালাম। হাতের আঙুলগুলো অসাড় হয়ে গেছে। বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না রডটা। একই সাথে নিভে গেল আমার বেঁচে থাকার সব আশা ভরসা। বাহ, দারুণ তো জাদুটা! আরও কিছু দেখাবে নাকি? আর একটা। ভালো হাতটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে খুঁজতে লাগলাম। পার্কার এগিয়ে আসতে লাগলো ধীরে ধীরে, কিন্তু কাছে আসতেই ওর মুখ থেকে হাসিটা মুছে গেল। পকেট থেকে পিস্তলটা বের করে সোজা ওর বুক বরাবর ধরেছি। এত কম দূরত্ব থেকে গুলি মিস করাটাই কঠিন। আমি কখনো ভাবিনি তুমি পিস্তল ব্যবহার করো। মাঝে মাঝে করতে হয়। যেখানে আছো সেখানেই দাঁড়াও, নড়বে না। কিন্তু দাঁড়ালো নাও, উপায় নেই। ট্রিগার চাপলাম। গর্জে উঠল পিস্তলটা। গুলিটা গিয়ে লাগলো ডান পায়ের হাঁটুতে। হাঁটুর হাড় ঘুরিয়ে দিয়ে রক্তের একটা বিস্ফোরণ তুলল গুলিটা। সেখান থেকে ও দৃষ্টি ফেললো আমার দিকে। ও যখন মুখ খুলল, ওর গলার সুরে মনে হলো পুরনো কোনো বন্ধুর সাথে কথা বলছে। বাহ, তুমি গুলি চালাবার সাহস করবে এতটা ভাবিনি। তোমাকে ধরার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে দেখে আমাদের আগেই পুলিশ এসে বসে আছে। এক অফিসারকে আগেই টাকা খাইয়ে রেখেছিলাম যাতে তোমাকে গ্রেফতার করার সাথে সাথে আমাদের খবর দেয়। চেয়েছিলাম থানায় ঢোকার আগে তোমাকে শেষ করতে। জানো, পুলিশ স্টেশনের ওখানে একবারে প্রায় 2 দিন ধরে বসেছিলাম সবাই।
আহারে, এত পরিশ্রম মাঠে মারা গেল, আর এত সবের পর হঠাৎ দেখি পুলিশ স্টেশনে শুধু গোলাগুলি আর বিস্ফোরণের আওয়াজ। মনে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। তখনই তোমাকে দেখতে পেলাম ওখানে। দুই সুন্দরী তোমাকে কাঁধে করে নিয়ে গাড়িতে তুলল, পিছু নিলাম। তাই তো দেখছি ট্রাকটা বেশি দামি ছিল না তো। আমার ট্রাক না ওটা, আমার বেশিরভাগ লোকই এখন লেকের ধারে পার্টি করতে গেছে। তোমাকে ওদের সামনে খেতে চেয়েছিলাম। বাপ, যা চাও তার সব কি আর কখনো হয়? শোনো খোকা, এমন অনেক কিছু আছে যেটা তুমি জানো না। তাই নাকি? তোমার পেছনে দুটো গাড়ি ছিল। ওর কথা শেষ হওয়ার সাথে সাথে কেউ আমার ডান হাতে প্রচণ্ড শক্তিতে আঘাত করলো। একই সাথে পিস্তলটা ছিটকে মাটিতে পড়ে গেল। পার্কার আগের মতো ওখানে বসে রইল, কোনো কথা বলল না। ওরা আমাকে নিয়ে কী চিন্তা করছে ভাবতেই শিউরে উঠলাম। আমাকে খুন করতে চায় না, কষ্ট দিতে চায়, আর এই কাজটা ওরা খুব ভালো করেই পারে। পার্কারকে কিছু একটা বলতে শুনলাম আদেশের সুরে। সাথে সাথে একজন আমাকে কাঁধে তুলে একটা গাড়ির ট্রাঙ্কে নিয়ে ফেলল। আমাদের পাশে রাস্তা দিয়ে সাই করে একটা গাড়ি চলে গেল। একবারের জন্য গতিও কমালো না এই জায়গায় এসে। হঠাৎ করে ট্রাঙ্কের ডালা নামিয়ে ফেলা হলো। সাথে সাথে সব কিছু অন্ধকার। কে জানে হাসতে শুরু করলাম আমি কেন, কিছুতেই থামতে পারছি না। হয়তো একেই বলে পাগলের হাসি। এমন কিছু সময় আসে যখন চাইলেও চিন্তা করা বা কারো ওপর চোখ রাখা সম্ভব হয় না। পুরো শরীরে শূন্যতা আর অবসাদ জাকিয়ে বসে। আমার এখন সেই অনুভূতিটাই হচ্ছে। জেগে উঠতেই গাড়ির তেলের গন্ধ নাকে এলো। প্রথম চিন্তায় মাথায় এলো আমি এখনও বেঁচে আছি। প্রথম চিন্তাটুকু যতটা আনন্দদায়ক, দ্বিতীয় চিন্তাটা হলো ঠিক ততটাই ভয়াবহ। আমি এখন বন্দি। তবে একটা ব্যাপার, এই খুনগুলো কে করেছে বা ম্যাকফিনকে কে ফাঁসাচ্ছে তা সম্ভবত জেনে ফেলেছি আমি। জ্ঞান ফিরবার পরেই প্রথম চোখ খুললাম। আবছা আলো সব জায়গায়, ফুলমুন গ্যারেজ। বাইরে থেকে এখনও বৃষ্টির আওয়াজ ভেসে আসছে। পা জোড়া একটু নাড়িয়ে কম্বলের নিচ থেকে বের হয়ে করে আনলাম। আহত পায়েও ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। তার মানে আমি শুধু বেঁচেই নেই, বেশ ভালোভাবেই বেঁচে আছি। অন্তত কয়েক ঘন্টা ঘুমিয়েছি আর নিশ্চিতভাবেই কোনো ডাক্তার আমার চিকিৎসা করেছে। কে করেছে এই কাজ, কেনই বা করেছে? খুব করে কেশে উঠলাম। গলাটা একদম শুকিয়ে আছে। পায়ের বাঁধন খুলবার জন্য হাত বাড়িয়ে দিতে গিয়ে টের পেলাম হাতও বাঁধা। এমনভাবে বাঁধা যে কোনো চক্র এঁকে যে নিজেকে মুক্ত করব সেই উপায়টুকুও নেই। আমার বাবা ছিলেন একজন বাজিকর স্টেজ ম্যাজিশিয়ান। আমার মতো জাদুকর নয়। পুরো দেশ ঘুরে ঘুরে খেলা দেখাতো সে। আমাকে জন্ম দেওয়ার পর মা মারা যায়, কিন্তু আমার বয়স খুব কম থাকতেই সে মারা যায়। মারা যাবার আগে আমার নাম রেখে যায় 3 জন মহান ম্যাজিশিয়ানের নামে। তার মধ্যে প্রথম যার নাম, সে হচ্ছেন হুডিনি, হ্যারি হুডিনি। বলা হয় যে কোনো জায়গায় বন্দি অবস্থা থেকে পালাতে হুডিনির কোনো জুড়ি ইতিহাসে আর নেই। প্রশ্ন হলো আমার কাছে কতটুকু সময় আছে? আমাকে বেঁধে রাখা হয়েছে টেপ দিয়ে পেঁচিয়ে। শক্ত করে বাঁধা হলেও যে জিনিসটা দিয়ে বেঁধেছে সেটা খুবই সস্তা, আর কাউকে বাঁধবার জন্য মোটেই উপযোগী নয়। কোনো মতে হাতজোড়া মুখ পর্যন্ত আনলাম। হাতজোড়া মুক্ত করতে প্রায় 10 মিনিট লাগলো। বাঁ হাত থেকে আইভি সুইটা খুললাম সবার আগে। আঙুলগুলো শিথিল হয়ে আছে। পায়ে বেশ মোটা টেপ দিয়ে পেঁচানো হয়েছে, আঠাটাও শক্ত। খুলতে বেশ বেগ পেতে হলো। গোড়ালিও প্রায় মুক্ত হয়ে যাবে, কেবল এক প্যাচ খোলা বাকি আছে। হাতে বেশি সময় নেই, এর মধ্যে পা বাঁধন মুক্ত করে বের হতে পারবো না। একটাই উপায়, আইভি সুইটা হাতে ধরে হাতসহ একদম কম্বলের নিচে নিয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম। মনে মনে প্রার্থনা করছি যেন কেউ কিছু টের না পায়। আমি এখনও একটা জিনিস বুঝতে পারলাম না, আমরা ওর কপালে একটা বুলেট ঢুকিয়ে না দিয়ে এরকম সেবা যত্ন করছি কেন? নাক বোচাটা তিক্ত স্বরে বলল এগিয়ে আসতে আসতে। গাধা কোথাকার, দলের বাকিদের না দেখিয়ে ওকে মারি কি করে? তাছাড়া মার্কনকেও একবার ওর চেহারাটা দেখাতে হবে, বলল পার্কার। মার্কন? ওর সাথে আবার এর কী সম্পর্ক? বেশি মাথা ঘামানোর দরকার নেই এসব নিয়ে। মার্কন না আসা পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখতে পারলেই হলো। তারপর ওর পুরো শরীরের চামড়া তুলে নেব আমি। মার্কন কোথাকার কোন ওস্তাদ? ওর কথা শুনে কি আসবে যাবে? অনেক কিছুই হবে। মার্কন কোনো পাতি নেতা না। শিকাগো শুধু ওর একটা সাইড লাইন। পুরো দেশীয় গোপনে ওর কাজ করে। ওয়াশিংটনে সরকারি দলের লোকদের বহু আগেই কিনে রেখেছে, আর ওর যত টাকা আছে স্বয়ং ঈশ্বরও গুণে শেষ করতে পারবে না। ও চাইলে এখনই আমাদের ভেঙে গুড়িয়ে দিতে পারে। ওর সাথে লাগতে যাওয়া ঠিক হবে না। হয়তো আবার লানার কথাও ঠিক হতে পারে। তুমি আর আগের মতো নেই, নরম হয়ে যাচ্ছ। মার্কন আমাদের কেউ না, আমরা ওর হুকুমে চলি না। 10 বছর আগের পার্কার এমন একজন মার্কনের কথা একবারের পর দুবারও ভাবত না। মুখ সামলে, হ্যাঁ, খুব সাবধান। আমি যদি এখনও 10 বছর আগে সেই পার্কারেই থেকে যেতাম তাহলে এতদিনে আর আমাদের কারো বেঁচে থাকতে হতো না। টাকা পয়সা মেয়ে মানুষ কি দেইনি আমি তোমাদের? যা চেয়েছো সবই তো পেয়েছো, তাহলে এত প্রশ্ন কেন? আমার তো মনে হয় না।
আমার মনে হয় লানার কথাই ঠিক, ওই হারামজাদাকে এক্ষুনি মেরে ফেলা উচিত। না, এখনই নয়। আমি তোমাকে বারবার বলেছি আমাকে চ্যালেঞ্জ না করতে, আর একবার যদি এই কাজ করো, হোক সেটা গোপনে বা সবার সামনে, আমি তোমার হৃৎপিণ্ড ছিঁড়ে আনবো বুক থেকে। উঠে পড়ো এখন, এই অন্যদের কল দাও, চাঁদ ওঠার আগে এখানে চলে আসতে বলো। আজ রাতে রক্তপান করব সবাই, আর মার্কন যদি বেশি তেরামি করে তো ওর রক্তও শুষে নিব। দুঃখের বিষয় হলো আমার পা জোড়া এখনও বাঁধা। এক কাজ করতে পারি অবশ্য, ওর সাথে কথা বলে এমন একটা অবস্থা সৃষ্টি করতে পারি যাতে আমাকে মারার জন্য ও বেসবল ব্যাট আনতে চায় কিংবা আরও টেপ আনতে যায়, যাতে আমার মুখ বন্ধ রাখতে পারে। আর ওসব আনতে গেলেই আমি পালাবার সময়টুকু পেয়ে যাব। মাথাটা সামান্য উঁচু করলাম। মানুষের সাথে তো খুব একটা মিশছ বলে মনে হয় না, বইটই পড়ো। আমার গলা শুনে একটু চমকে উঠল, মাথা ফিরে তাকালো আমার দিকে, তারপর পুরো 1 মিনিট তাকিয়েই থাকলো। তাহলে বেঁচে আছো দেখা যায়। ক্লান্ত হয়ে গিয়েছিলাম বেশি, ঘুমোতে দেবার জন্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আরও 2 ঘন্টা সময় দিলাম, যাও। সমস্যা নেই, তোমার লোকজনকে বলো বেশি শব্দ না করতে, ঘুমে ডিস্টার্ব হলে আমার মেজাজ খারাপ লাগে। তোমার দেখি এখনও গলায় বেশ জোর আছে। লানা আসুক, খুশি হবে খুব, এরকম শিকার কমই আসে। হাঁটুর কী অবস্থা? আগের চেয়ে ভালো। দিনের বেলা অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি, তবে চাঁদ উঠবার পর 1 ঘন্টার মধ্যেই সেরে যাবে আশা করি। আর একটু উপরে গুলি করা উচিত ছিল, দেরি হয়ে গেছে। যত পারো মজা লুটে নাও, বেশ বুঝতে পারছি তোমার দিন শেষ হয়ে আসছে। কবে যে লানা তোমাকে মেরে তোমার জায়গা দখল করে নেয়। আমাকে না রাগালে তোর হয় না? না, আমার হারাবার তো কিছু নেই, আর সত্য কথা সবসময় তেতুই হয়। আর চুপ, একদম চুপ। তোমার গায়ে আর আগের মতো জোরও নেই পার্কার। ওই নাক বছরটাকেই হারাতে পারবে শুধু, বাকিদের সাথে লাগতে চেয়েও দেখবে তোমারই ছাল তুলে দিবে। মার্কনের জন্য অনেক অপেক্ষা করেছে, আর না, তুই শেষ। আবছায়ের মধ্যেও দেখতে পেলাম টি শার্টটার ওপর পেশি ফুলে যাওয়া শরীরের সাথে টাইট হয়ে লেগে আছে, আর একটু হলেই ছিঁড়ে যাবে। চোখে আগের মতোই হিংস্রতা। ঝেড়ে একটা লাথি মেরে পা থেকে টেপে শেষ প্যাচটা খুলে ফেললাম, কিন্তু দৌড় দেবার মতো অবস্থা তখনও হয়ে ওঠেনি, আর বিষয়টা পার্কারের নজরেও পড়েনি। ও সোজা আমার চোখের দিকে তাকিয়ে আছে, রডটা আরও একটু তুল্য মারার জন্য। আমারও আর কিছুই করার নেই, এই শরীর নিয়ে কোনো ক্রমেই ওই মার এড়াতে পারবো না, হেরে গিয়েছি। মিস্টার হেনড্রিক্স, যদি মিস্টার পার্কার 2 সেকেন্ডের মধ্যেই রডটা হাত থেকে ফেলে না দেয় তো দয়া করে আপনার পিস্তলের ম্যাগাজিনের শেষ গুলিটা পর্যন্ত ওর খুলিতে পুরে দেবে। মার্কনকে একেবারে সিনেমার নায়কের মতো লাগছে। ডানে ঘাড় ঘোরাতেই দেখতে পেলাম ওকে। ধূসর ইটালিয়ান বিজনেস স্যুট পরে এসেছে, হাতে একটা নল কাটা শটগান। আমি যখন মাথা ঘুরিয়েছি ঠিক তখনই পার্কারও মাথা ঘুরিয়ে মার্কনকে দেখল। হাত থেকে এখনও রডটা নামায়নি। আমার হাতেরটা শটগান মিস্টার পার্কার। আপনার শক্তি সম্পর্কে ধারণা আছে আমার, তাও শটগানে গুলি হজম করতে পারবেন কিনা ভেবে দেখুন। মিস্টার হেনড্রিক্সের হাতে যে পিস্তলটা আছে সেটাতে বুলেটগুলো চড়া ক্যালিবারের, একটু সাবধান। হ্যাঁ, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। রডটা নামিয়ে ফেলুন প্লিজ। ও নিজেকে সামলে নিল, হাত নামিয়ে আমার থেকে 2 কদম পিছিয়ে গেল ধীরে ধীরে। আমার লোকজন আসছে, আর কিছু করে দেখো একবার, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো তোমাকে। ওরা আসছে কিন্তু এখনও আসেনি। রহস্যজনকভাবে ওদের সবার মোটরসাইকেলে টায়ার ফেসে গেছে, আসতে সময় লাগবে। সেই ফাঁকে আমরা কিছু কথা সেরে ফেলি। কী অবস্থা জন? বেশ ভালো টাইমিং তোমার। মার্কন জনও পাল্টা হাসলো, মাইন্ড করেনি। জাতি আপনাকে মরতে দিতে চায় না ড্রেসডেন, আপনারা আমাকে আরেকটা সুযোগ দিতে হবে। কিসের সুযোগ? একটা ফোন কল পেয়েছিলাম আজ। হার্লে ম্যাকফিন কোনোভাবে আমার পার্সোনাল নাম্বার খুঁজে বের করেছে। ফোনে কণ্ঠস্বর শুনে বেশ রেগে আছে বলে মনে হলো। আমাকে বললো ও নাকি বুঝে ফেলেছে ওর চক্র নষ্ট করে দিয়ে আমি ফাঁসাতে চাইছি ওকে। আজ রাতে নাকি আমাকে দেখে নেবে। চিন্তার বিষয় জন, হার্লে একটু বেশি বিপজ্জনক। আমি জানি গত রাতে পুলিশ স্টেশনে কী করেছে বেশ ভালোভাবেই দেখিয়েছে টিভি চ্যানেলগুলো। ও তো লুপগারো, তাই না? তুমি কিভাবে? লেফটেন্যান্ট মার্ফির কাছে আপনি একটা রিপোর্ট দিয়েছিলেন, ওনার একটা কপি জোগাড় করতে খুব বেশি খরচ করতে হয়নি আমাকে। হার্লে ম্যাকফিনকে টাকা দিয়ে কিনতে পারবে না জানি, আর আপাতত মরবার কোনো ইচ্ছা আমার নেই। কোন জায়গা থেকে ম্যাকফিন জানতে পারলো আমি ওকে ফাঁসাতে চাই সেটাই সে ভালো জানে। কেউ একজন এখানে নিঃসন্দেহে আমাকেও ফাঁসিয়ে দিতে চাইছে। ম্যাকফিন লোকটা আমাকে এখন শুধু অবিশ্বাসই করে না, ঘৃণাও করে। আপনি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আগে যে প্রস্তাব দিয়েছিলাম মনে আছে সেটা? আবার দিচ্ছি।
আরেকটা ব্যাপার আপনাকে কথা দিতে পারে, লেফটেন্যান্ট মার্ফির ওপর যে চাপ আসছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সেটা আমি সরাবার ব্যবস্থা করব। মেয়রের অফিসে আমার কয়েকজন বন্ধু আছে, ওরা কোনো না কোনো ব্যবস্থা করে নেবে। আমার অবস্থা এখন ফাঁদে পড়া ইঁদুরের মতো। পালাতে গেলে পার্কারের হাতে মারা পড়বো, নয়তো মার্কনের হাতে। আর যতই ভুল বোঝাবুঝি হোক, মার্ফি আমার বন্ধু। না, ও ব্যাপারটা ভালোভাবে নাও নিতে পারে, জাদু দিয়ে কিছু করলে হয়তো মেনে নেবে, কিন্তু কোনো পয়সাওয়ালা মানুষের থেকে সাহায্য নেওয়া, বিশেষ করে মার্কনের মতো পেশাদার অপরাধীর কাছ থেকে। একটা কাজ করা যেতে পারে এখন, হাত পা দুটোই মুক্ত আমার। আঙুল দিয়ে একটা চক্র বানিয়ে সেখানে যদি শক্তি জড়ো করি, তাহলে হয়তো এই তিনজনকে শুয়ে ফেলতে পারবো। মনোযোগ কেন্দ্রীভূত করা শুরু করলাম। টের পেলাম একরাশ হিমেল হাওয়া ঘরের ভেতর জড়ো হচ্ছে। এখন শুধু সব ছুঁড়ে দিতে হবে। বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করলাম। মাথা ঘুরছে। কাজটা করতে গিয়ে শরীরের পুরো শক্তি প্রায় নিংড়ে নিয়েছি, কিন্তু সফল হতে পারিনি। স্পেলটা কাজ না করলেও মার্কনের দিকে এমনভাবে তাকালাম যেন কিছুই হয়নি। মার্কনের ব্যাপারটা বুঝতে পারেনি। যাক, আপনার জাদু করার ক্ষমতাটা ঠিক আছে এখনও, কিন্তু তারপরও বলবো আমার প্রস্তাবটা নিয়ে নিন, না নিলে বিপদে পড়বেন। তখন আপনাকে মিস্টার পার্কার আর তার বন্ধুদের কাছে ছেড়ে চলে যাওয়া বাদে আর কোনো উপায় থাকবে না আমার কাছে। ওকে আমি মারবই, শুনছ মার্কন? ছেড়ে দেওয়ার জন্য ধরিনি ওকে। আমার সাথে লাগতে আসবেন না মিস্টার পার্কার, আমি যা চাই তা আমি নেবই। এই কিন্তু শেষ সুযোগ মিস্টার ড্রেসডেন। এমন কথা দেইনি আমি তোমাকে। ওকে নিয়ে যেতে চাইলে লাশ নিয়ে যেতে হবে। ড্রেসডেনকে নিয়ে আপনার আর মাথা ঘামাতে হবে না মিস্টার পার্কার। আমি রাজি। কি? তোমার প্রস্তাবে আমি রাজি। পার্কারের দিকে চোখে চোখ রেখে বললাম, এই রাস্তার কুত্তাকে জিততে দিব না আমি। পার্কার হঠাৎ হুঙ্কার দিয়ে উঠল। পর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল হেনড্রিক্সের দিকে। হাতে ধরা রডটা চালালো হেনড্রিক্সের হাত বরাবর। দুজনে এই পিস্তলটা দখল করার চেষ্টায় মত্ত। জাদুকরটা আমার। পার্কার চিৎকার করে মার্কনের দিকে ছুটে গেল। আমি উঠে দাঁড়িয়ে দরজার দিকে ঝেড়ে দৌড় লাগালাম। পা জোড়া টলমল করছে। বাইরে বৃষ্টি হচ্ছে সেটা খেয়াল করলাম না, কিন্তু আমার থেকে 5 ফিট সামনে দাঁড়ানো মানুষটাকে খেয়াল করতেই হলো। এজেন্ট ডেন্টন। ওর পেছনে এজেন্ট উইলসন আর এজেন্ট বেন দাঁড়ানো। তবে সামনে নিতে বেশি সময় নিল না ওরা। ডেন্টন চেঁচিয়ে উঠল, পালাতে দিও না ওকে, মেরে ফেলো। তার বদলে ওদের শরীরের আকৃতি বদলাতে শুরু করলো। বেনের চোখ জ্বলে উঠল। সাপের মতো হিসিয়ে উঠে জ্যাকেটের পকেটে হাত দিল। উইলসনও তাই করল, কিন্তু একজনও পিস্তল বের করল না। ওরা দুজনই নেকড়ে হয়ে গেছে এখন। লেজ সহ দুজনই এখন 6 ফিটের বেশি লম্বা হবে। উচ্চতায় ওরা আমার পেটের কাছাকাছি। পুরো শরীরটা নেকড়ের হলেও চোখ জোড়া এখনও মানুষের মতো। গ্যারেজের দরজাটা সবে খুলেছিলাম বেরিয়ে যাবার জন্য, অবস্থা বেগতিক দেখে দরাম করে আবার লাগিয়ে দিলাম। টের পেলাম আমার পেছনে কেউ নড়ছে। একটা যান্ত্রিক ক্লিকচাক শব্দ কানে এলো আমার। পর মুহূর্তে হেনড্রিক্স ট্রিগারে চাপ দিল। শটগানটা থেকে গুলি ছুটে এসে দরজায় আমার মুখের সমান বড় একটা গর্ত সৃষ্টি করলো। সেখানে এসে একটা গাড়ির পেছনে একটা টুল বক্স দেখতে পেলাম। বাইরে হঠাৎ করে অন্তত 1 ডজন ইঞ্জিনের শব্দ শুনতে পেলাম। পর মুহূর্তে আকাশ ভাঙা শব্দে শুরু হলো গোলাগুলি। 1 মুহূর্ত পর গ্যারাজের ভেতরে বাইরে পুরোটাই যেন কুরুক্ষেত্র হয়ে উঠল। জানোয়ারগুলোর হিংস্র চিৎকারে ভারী হয়ে গেল বাতাস। এই নরক থেকে বের হব কিভাবে? এরকম একটা পরিস্থিতিতেও হাসি এলো আমার। গত কয়েকদিন ধরে শুধু একটার পর একটা বিপদে পড়ছি। কোনো রাস্তা মাথায় আসছে না, কিন্তু জাদু সরিয়ে নিলে আমার আর কি বাকি থাকবে? মেঝেতে শুয়েছিলাম বেঞ্চ আঁকড়ে। হঠাৎ দেখতে পেলাম মার্কন গ্যারাজের একটা ট্রাকের দিকে ছুটে গেল। বাইরে স্ট্রিট উলস অপেক্ষা করছিল। ওদের দিকে হেনড্রিক্স বেশ কয়েক রাউন্ড গুলি চালালো শটগান থেকে। তারপর FBI এজেন্ট আর স্ট্রিট উলস গ্যাং ফিরল একে অপরের দিকে। এদেরকে 2 নেকড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই নেকড়েরা কিছুক্ষণ আগেও FBI এর 2 এজেন্ট ছিল। লুকিয়ে থেকে একের পর এক মৃত্যু দেখে যেতে লাগলাম। মনে মনে প্রার্থনা করে চলেছি যেন একটা ফাঁক খুঁজে পাই। গোড়ালির কাছে একটা শব্দ হলো, চমকে উঠলাম আমি। একটু খেয়াল করতে টের পেলাম মেঝে থেকে আসছে। মেঝের এক জায়গায় একটা বেশ বড়সড় ফাটল। এখান থেকেই আসছে শব্দটা। আবছায়ার মধ্যে দিয়ে একটা অবয়ব দেখতে পেলাম। অবয়বটা কার চিনতে মোটেও সময় লাগলো না আমার। একটা থাবা, নিশ্চিত কোনো নেকড়ের। ব্যথা পেয়ে আবার থাবাটা গর্তে ঢুকে গেল। মৃদু একটা গর্জন ছাড়ল জানোয়ারটা। আমি হিসে উঠলাম। আরেকবার শুধু চেষ্টা করে দেখো, খুন করে ফেলবো। 1 মুহূর্ত নীরব কাটল। তারপর তীরা ওয়েস্টের গলা ভেসে আসলো, জাদুকর উঠে আসতে দাও আমাকে। তীরা, তুমি আমি এখানে আছি জানলে কিভাবে? তুমি একমাত্র মানুষ যার সাথে আমার সরাসরি দেখা হয়েছে, কথা হয়েছে, কাজ করেছি। আর তুমি কিনা আমার হাত ভেঙে দিতে চাইছো? আমার সাথে আরও কয়েকজন আছে, ওদের আবার মারতে যেও না। কারা?
স্ট্রিট উলসের মধ্যে লানাকেও দেখতে পেলাম। ও এগিয়ে আসতে আসতে হঠাৎ থেমে গেল। ডেন্টন ও সাবমেশিন গান দিয়ে প্রায় ছিন্ন ভিন্ন করে দিল লানাকে। লাশটা পড়ে যাবার পর ওকে দেখে চিনবার আর কোনো উপায় রইল না। FBI এজেন্টরা গ্যারেজের ভেতর ঢুকে পড়েছে। আমার পায়ের নিচে খোঁড়াখুড়ির আওয়াজটা আসছে এখনও। তীরা, হচ্ছেটা কি? ওই এটা! চমকে উঠলাম আমি। তার মানে তীরা ধরা পড়ে গেছে FBI এর হাতে। শিট! ডেন্টনের পাশ থেকে বেন বলে উঠল এবার, পার্কার এখনও এখানে আছে, তার মানে জাদুকরটাও আছে। আমি ওদের গন্ধ পাচ্ছি বেশ ভালো মতোই। অন্ধকার এক কোণ থেকে হঠাৎ গর্জন ছেড়ে বের হয়ে এলো পার্কার। এক হাত আহতভাবে ঝুলছে একপাশে, আর এক হাত একটা বড়সড় ছুরি ধরা। বেশিক্ষণ টিকতে পারল না পার্কার। বড়জোর 3 মিনিট হবে। তারপর একটা রক্তভেজা মাংসপিণ্ড ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। পার্কারকে শুধু মেরেই শান্তি হলো না, নেকড়েগুলো ক্ষতবিক্ষত লাশটা খেতে শুরু করে দিল। তবে সামনে নিলাম। বেশিক্ষণ লাগলো না গর্তটা বড় করতে। যখন মনে হলো এবারে বেরিয়ে যেতে পারবো, আর দেরি করলাম না। সুড়ঙ্গ দিয়ে গ্যারেজের বাইরে বেরিয়ে এলাম। আহত কাতটার জন্য একটু কষ্ট করতে হলো অবশ্য। বেশি সময় নিয়ে ফেলেছ জাদুকর, তীরা আমার দিকে না তাকিয়ে তিক্ত স্বরে বলল। তীরা, ভাগতে হবে এখান থেকে। ডেন্টন আর ওর 2 চেলা যে কোনো মুহূর্তে চলে আসবে। যাও তুমি ম্যাকফিনকে সাহায্য করো, আমি ওদের আটকে রাখছি। তুমি আটকাতে পারবে না সবাইকে, এটার মতো আরও 3টা আছে। আমি এদেরকে ছেড়ে যেতে পারবো না। আমি গাল দিয়ে উঠলাম, তীরাকে দরকার আমার, আর মেয়েটা কিনা আমাকে বাঁচাবার জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাইছে। ভয়ের চেয়ে এখন আমার মাঝে রাগের পরিমাণ অনেক অনেক বেশি। আর নয়, এবার নিজের ইচ্ছায় চলবো আমি। অনেক মানুষ মারা গেছে, অনেকেই আহত হয়েছে, অথচ আমার কাজ ছিল এসব যেন না হয় তা নিশ্চিত করা। পুরো বিষয়টা এখন অনেক বেশি সহজ মনে হচ্ছে। রেঞ্জটা হাতে ধরে বড় একটা শ্বাস নিয়ে সামনে এগিয়ে গেলাম। বড় নেকড়েটা সাথে সাথে টের পেল সেটা। মুহূর্তে উল্টো ঘুরে আমার দিকে লাফ দিল। চোখের পাতা ফেলবার আগে আমার উপর ঝাঁপিয়ে সোজা মাটিতে পড়ে আমার গলা কামড়াবার জন্য ওর ঝকঝকে দাঁতগুলো এগিয়ে দিল। আমি রেঞ্জটা নিয়ে সোজা নেকড়েটার 2 চোয়ালের মধ্যে ঢুকিয়ে দিলাম। নেকড়েটার গর্জন করে ওঠা এক ঝটকায় আমার হাত থেকে রেঞ্জটা নিয়ে মুখ দিয়ে একদিকে ছুঁড়ে ফেলল। নেকড়েটার দাঁতগুলোতে রক্ত লেগে আছে। মুখের লালা সেই রক্তের সাথে মিশে টুপটুপ করে পড়ছে। পর মুহূর্তে আমার শরীরের ওপর হামাগুড়ি দেওয়া অবস্থায় FBI এর ফরেন্সিক স্পেশালিস্ট রজার হ্যারিসকে দেখতে পেলাম। সরে যা আমার উপর থেকে! গর্জে উঠে হাঁটু দিয়ে ওর গোপনাঙ্গের কাছে আঘাত করলাম। ওকে ছেড়ে দিয়ে পেছনে তীরা আর বাকি নেকড়েগুলোর দিকে তাকালাম। পেছনে চলে যাও সবাই! গর্জে উঠলাম আমি। ওকে আমাদের কাছে ছেড়ে দাও, ওর প্রাপ্যটা ওকে বুঝিয়ে দিই। তার চেয়ে বরং আহতদের সাহায্য করতে যাও তীরা। ওর মুখ থেকে আমাদের রক্ত ঝরছে, এখন আর ঝরাতে পারবে না। ওকে মারলেই তোমার আহত লোকগুলো সুস্থ হয়ে যাচ্ছে না। তুমি বুঝতে পারছো না জাদুকর, আমরা এভাবেই কাজ করি। আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে আরও রাগিয়ে দিতে চাও। যথেষ্ট খুনোখুন ইতিমধ্যে হয়ে গেছে। ওকে যদি খুন করো তাহলে ওর আর তোমাদের মধ্যে পার্থক্যটা থাকলো কি? পার্থক্য থাকবে। ও তখন মৃত থাকবে আর আমরা জীবিত। সেক্ষেত্রে আগে আমার সাথে লড়তে হবে তোমাদের। তোমার যা ইচ্ছা জাদুকর, তোমার সাথে লড়বার মতো সময় আর আমার কাছে নেই। বাকিরা ছুটে আসছে, আমরা সবাই আহত, লড়বার মতো অবস্থা এখন আর নেই। আর কেউ? ঠিক আছে তাহলে, আশেপাশে কোনো গাড়ি আছে তোমাদের? আছে, জর্জিয়া। একটা নেকড়ে উঠে দাঁড়িয়ে মানুষে রূপান্তর হয়ে গেল। বাদামি চুলের এক মেয়ে, অল্প বয়সী কিন্তু দেখতে বেশ সুন্দর। আমি ওনাকে বলে 49 স্ট্রিটের কাছে গাড়ি নিয়ে আসছি। ওদের নিয়ে যেতে পারবেন রাস্তা পর্যন্ত? পারবো। সবাই নিজেদের রূপে ফিরে এসো। নেকড়েগুলো মানুষে রূপান্তর হয়ে গেল। সবাই নগ্ন, কারো পরনে এমন কি একটা সুতাও নেই। তীরা আর 2জন ছেলে মিলে হ্যারিসের জ্ঞান ফেরাতে ব্যস্ত হয়ে পড়ল। বেশিক্ষণ লাগলো না ছেলেটার জ্ঞান ফিরতে। তারপর একদম শান্ত কণ্ঠে বললাম, একদম চুপ, কোনো নড়াচড়া করবে না। আমি কয়েকটা প্রশ্ন করব খোকা। আমার ধারণা ঠিক থাকলে উত্তরগুলো আগেই পেয়ে গেছি, স্রেফ মিলিয়ে নেব তোমার সাথে। যদি উল্টোপাল্টা কিছু বলতে চাও তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তোমার পিস্তলের ম্যাগাজিনটা তোমার কপালে শেষ করব, বুঝতে পারছো? আমাকে খুন করলে ডেন্টন তোমাকে ছেড়ে কথা বলবে না। বালের আলাপ বন্ধ করতে পারো রজার। ডেন্টন এমনিতেও আমাকে খুন করতে চায়। আমি তোমাকে এখন খুন করলেও সে একই জিনিসই চাইবে। কাজেই তোমাকে খুন করার মধ্যে আমি কোনো বাধা দেখি না। বেল্টের ব্যাপারে কিভাবে জানতে পারলে? অনুমানের কাজটা আমি খুব ভালো পারি। তোমরা নিজেদের রূপ বদলাবার আগে সবাইকে খুব ভালো করে লক্ষ্য করেছি আমি। সে রাতে এজেন্ট বেন যখন ওর পকেটে হাত ঢোকাচ্ছিল তখন ওই বেল্ট বের করতেই ঢুকিয়েছিল, কিন্তু সবার সামনে সামলে নেয় নিজেকে। বেল্টের পরিবর্তে পিস্তল বের করে, ঠিক তো? তোমরা হেক্সন উলফ, তার মানে নিজেদের রূপান্তর শক্তি জোগাড় করবার জন্য কারোর সাথে চুক্তি করতে হয়েছে তোমাদের। কার সাথে?
আমি জানি না, ঈশ্বরের দোহাই, আমি আসলেই জানি না। পুরো ব্যাপারটা ডেন্টন সামলেছে। প্লিজ, আমি কিচ্ছু জানি না এ ব্যাপারে, খোদার কসম। এখন বলতে কি বোঝাতে চাচ্ছ রজার? শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব ছোট করে বলবে। মার্কন, ও মার্কনের পিছে লেগেছিল। মানে ওকে খুন করতে চাইছিল? ও আমাদের বলেছিল এছাড়া আর কোনোভাবে মার্কনকে মারা সম্ভব না, আর মার্কনের মতো বিস্ফোর এ শহরে আর একজনও নেই। কথাটা ভুল বলেনিও, মার্কন দিন দিন তার অপরাধের মাত্রা বাড়িয়ে চলেছে, এমনকি জাতীয় পর্যায়ে ওর বেশ কিছু অপরাধ সংঘটিত করে ফেলেছে। ওকে স্বাভাবিকভাবে ধরতে পারা সম্ভব নয় এখন। সেজন্য তোমরা বেল্ট ব্যবহার করে ওকে ধরতে চাইলে, কিন্তু সেক্ষেত্রে প্রমাণ থেকে যেত। কেউ বিশ্বাস করতো না মার্কনের মতো একজন বুনো কুকুরের কামড়ে মারা গিয়েছে। পুরোদমে তদন্ত হতো, আমরা ধরা পড়ে যেতাম। সেজন্য তোমরা দোষটা অন্য কারো ঘাড়ে চাপাবার পরিকল্পনা করলে। স্ট্রিট উলসদের কি? ওদের চেয়ে ভালো আর কে হতে পারতো? মাছের তেলে মাছ ভাজা। কিন্তু এই কাজ করতে গিয়ে যে নিরপরাধ মানুষগুলো মারা পড়লো, তাদের ব্যাপারটা কি বলবে? রূপান্তরটা হয়ে যাবার পর আমাদের মাঝে মনুষ্যত্ব বলে কিছু থাকে না মিস্টার ড্রেসডেন। তখন আমরা স্রেফ হিংস্র পশু হয়ে যাই। সেটাই তো দেখলাম। প্রথমে আমরা নিরপরাধ কাউকে মারতে চাইনি, অপরাধীদের পিছু নিয়ে কেবল তাদের মারতাম। কিন্তু হঠাৎ করে কয়েকজন আমাদেরকে দেখে ফেললো, আর কোন উপায় না পেয়ে ওদের খুন করলাম আমরা। বিষয়টা কতটা রোমাঞ্চকর আপনি কল্পনাও করতে পারবেন না। আর তারপর বারবার একই কাজ করতে লাগলে। ডেন্টন বলছিল আমরা এই খুনগুলো স্ট্রিট রুলসদের নামে চালিয়ে দিতে পারবো। আমরা ওর কথা মতোই কাজ করেছিলাম। কিন্তু এর মধ্যে ম্যাকফিন আসলে কিভাবে? ডেন্টন বলেছিল আরও একজনের উপর দোষটা চাপানো যেতে পারে, সেক্ষেত্রে কেউ আর সামান্যতম সন্দেহ করবে না আমাদের। সেই লোকটা ছিল ম্যাকফিন। আমরা ওর বাড়ি গিয়ে ওর চক্র নষ্ট করে দিয়ে আসি। পরদিন রাতে আরও মানুষ মারা যায় এর ফলে। আর আমরাও এক ফাঁকে মার্কনের বিজনেস পার্টনারকে খুন করে আসি। ওর ওপর দোষ চাপানো খুব সহজ হয়ে যায় এর ফলে। এরপর তোমরা 1 মাসের মতো একদম চুপ থাকলে। ডেন্টন বেল্টগুলো নিয়েছিল আমাদের থেকে। আমাদের অবস্থা এরপর দিনকে দিন খারাপ হতে লাগলো। বেন তো প্রায় পাগলই হয়ে গিয়েছিল এ কারণে। উইলসনের অবস্থাও যে খুব একটা ভালো ছিল তা না, তবে 1 মাসের মতো টিকেছিলাম আমরা। এরপর এসে ভার্সিটিতে মার্কনের বডিগার্ডকে খুন করলে। মৃত্যুটা ওর প্রাপ্য ছিল। হ্যারি, এমন কোনো পাপ কাজ নেই যে ও করেনি, অথচ কোর্ট ওর কিচ্ছু করতে পারছিল না। হতে পারে অনেক খারাপ কাজ করেছো, কিন্তু তোমরা ওর বিচার করার কে? আমরা না করলে করবেটাকে? আমাদের হাতে ক্ষমতা ছিল, আমরা সির্ফ সেই ক্ষমতা ব্যবহার করেছি। আমি তোমার সাথে একমত নই। তোমরা যদি দোষটা অন্য কারো ওপর না চাপাতে তাহলে হয়তো মেনে নেওয়া যেত। এমনভাবে বলছে যেন ম্যাকফিন কোনো খুন করেনি। ও নিজেও তো খুন করেনি? পুলিশ স্টেশনের ওই ঘটনার পর যে কেউ সাক্ষ্য দেবো একটা খুনি। কিন্তু আমি দেব না। তোমরা ওর চক্র নষ্ট করে না দিলেও কখনোই খুন করতো না। পুরো দোষটাই তোমাদের। হ্যাঁ, তুমি ছাড়া। তুমি বাদে আর কারাই বা নাক গলানোর অভ্যাস আছে? তোমার ওই বালের রিপোর্টের জন্য মার্ফি পর্যন্ত বেল্টগুলোর ব্যাপারে জেনে গেছে। ডেন্টন এরপরই পুরো ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে। এখন আমি কি বলবো জানো? তোমার ঘটে যদি সামান্যতম বুদ্ধি থাকে তো ট্রিগারটায় চাপ দিয়ে ধরে বেরিয়ে যাও এখান থেকে। ডেন্টন আসছে। আমাকে মারবার জন্য স্ট্রিট উলসদের পাঠানো হলো কেন? ডেন্টন ভেবেছিল ওরা তোমাকে মেরে ফেলবে। আমাদের জন্য সুবিধাজনক হতো সেটা। প্রথমবার এদের থেকে পালাবার পরও বুঝে ফেলেছিল এরা আমার পিছু লাগবে। হ্যাঁ, আর এরপর আমাকে পাঠানো হয়েছিল ওদেরকে ফলো করবার জন্য, যাতে করে তোমার মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হতে পারে। তোমাকে গাড়ির ট্রাঙ্কে ভরতে দেখে ভেবেছিলাম তুমি তখনই মরে গেছো। সেজন্য আজ রাতেই স্ট্রিট উলসদের শেষ করার জন্য এসেছিলাম এখানে, যাতে করে ম্যাকফিন মার্কনকে খুন করলে সন্দেহটা আর ওদের ওপর না আসে। ম্যাকফিন মার্কনকে মারবে নিশ্চিত হলে কিভাবে? হারামজাদারা ম্যাকফিনের থেকে বাঁচবার জন্য পুলিশ প্রোটেকশন চাইতে এসেছিল। পেয়েছে? পাইনি। আমার কথা শেষ। দুটো রাস্তা এখন দিচ্ছি আপনাকে। আমাদের সাথে যোগ দিন, আর তা না হলে পালান এখান থেকে। ট্রিগারটাও চেপে দিতে পারেন, কিন্তু সময় নষ্ট করবেন না আর। আমার কথা শেষ হয়নি। ডেন্টনকে আমার হয়ে একটা মেসেজ দিবে তুমি। অনেক লুকোচুরি খেলেছি, আর না। চাঁদ ওঠার পর মার্কনের বাসায় আমার মুখোমুখি হতে বলবে ওকে। আমার বেল্ট ফেরত দিন। ওটার কথা ভুলে যাও খোকা। ভালো একটা বুদ্ধি দিই, পুরো ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত কোনো একটা ঘরে নিজেকে আটকে রাখো। এই বেল্ট আর তোমার হতে পারবে না কখনোই। পালাতে পারবেন না আপনি। চন্দ্রোদয়ের সময় তুমি একটা ব্যাপারে ভুল জাদুকর। কি? ওরা জানোয়ার নয়। ওরা যা করেছে কোনো জানোয়ার সেটা করতে পারবে না। জানোয়াররা নিজেদের জীবন বাঁচাতে, ক্ষুধার হাত থেকে বাঁচাতে খুন করে, আর ওরা খুন করছে শুধু ওদের উদ্দেশ্য পূরণের জন্য। এই কাজটা স্রেফ মানুষই করতে পারে। কথাটা ঠিক। তীরা এতক্ষণ কান পেতে শুনছিল সব। ও এসে বলল, অবশ্যই ঠিক। আমার এই ফিয়াসাকে সাহায্য করবে তুমি? আমি চেষ্টা করব। আমি চাই না ওর অভিশাপের জন্য আরও প্রাণ যাক। ও নিজেও কখনো সেটা চায়নি। মানুষ হিসেবে ওকে বেশ ভালোই ছিল মনে হচ্ছে। আর ওরা FBI কিন্তু তোমাকে থামাবার চেষ্টা করবে। জানি। তখন কি করবে? যেভাবে চলছে সেভাবে তো আর চলতে দেওয়া যায় না। ওরা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আমার মনে হয় না ওরা নিজেদের এখন আর খুনোখুনি থেকে দূরে সরিয়ে রাখতে পারবে।
ওরা যখন আমি প্রত্যেকটা মানুষকে বাঁচাবার চেষ্টা করব। তীরা আর আমি লেক মিশিগানের পার ধরে হাঁটছি। 49 স্ট্রিটের পাশে একটা বড় পুরনো ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখলাম। ইঞ্জিনটা চালু আছে। আমরা আরেকটু কাছে এগিয়ে যেতেই হেডলাইট জ্বলে উঠল। তারপর ড্রাইভিং সিট থেকে সুজান নেমে এসে সাইড ডোরটা খুলে ধরল। হ্যারি, ঈশ্বর, কি অবস্থা করেছে তোমার! ওরা ওকে পিটিয়েছে, কিন্তু জানে মারেনি। তোমাকে তো আগেই বলেছি এমন কিছু করতে পারে। তোমার মুখের ম্যাপ তো পুরো বদলে দিয়েছে ওরা। এত সুন্দর করে না বলতেও পারো। এদের সাথে তুমি এখানে কি করছো? সুজান ড্রাইভিং সিটে উঠে বসলে ওকে জিজ্ঞাসা করলাম। ড্রাইভিং, গাড়ি ভাড়া নেবার মতো বয়স আর কারো হয়নি ওদের। ও, এখন পুরো কাহিনী বলো। তুমি গাড়ি থেকে লাফ দেবার পর আমার প্রায় হার্ট অ্যাটাকই হয়ে গেল। কোনো মতো পুলিশকে ফোন করলাম তোমার কথা মতো। এরপর তীরা তোমার খোঁজে বের হয়ে দেখে পুলিশ আসতে দেরি করে ফেলেছে। স্ট্রিট উলসদের কাছে ধরা পড়েছো তুমি, কিন্তু গাড়িটা ওভাবে ক্র্যাশ করলো কেন? ব্যাড লাক। কেউ একজন সবগুলো টায়ার একসাথে ফাটিয়ে দিয়েছিল। এই, আর কত মিথ্যা বলবে হ্যারি? তুমি ফাটিয়েছো বললেই তো হয়। নিরাপদ কোনো জায়গায় নিয়ে যেতে হবে। খাবার উপবাস আর সহ্য হচ্ছে না। তীরা চন্দ্রোদয় কখন হবে বলতে পারবে? পারবো, মেঘ সরে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছি। ফ্যান্টাস্টিক। পর মুহূর্তেই ভ্যানের ঝাঁকি আর ডিজেল পোড়া গন্ধ উপেক্ষা করে শান্তির একটা ঘুমে ঢলে পড়লাম। ঘুম ভাঙল একটা ফাস্টফুডের দোকান থেকে ভেসে আসা মাংস আর চর্বি গ্রিল করার সুগন্ধে। খাওয়ার সময় তীরা বলল, জাদুকর, মানছি তোমার অনেক শক্তি আছে, কিন্তু আমার কতটুকু আছে সেটা তুমি দেখোনি। যার সাথে লড়তে যাচ্ছ সে আমার ফিয়েসকে আমার থেকে সরিয়ে নিতে চায়। আমি সেটা হতে দিতে পারি না। আমি তোমার সাথে যাবই, আর যদি মনে করো আমাকে রেখে যাবে তো আমাকে খুন করে রেখে যেতে হবে। কে তুমি? এমন একজন যে তার পরিবারের অনেক মানুষ হারিয়েছে। এমন একজন যে তার পরিবারের নিরাপদ জায়গা বলতে ওরা যে জায়গার কথা বলছে সেটা গোল্ড কোস্টের ধারে। মার্কনের দুর্গ থেকে খুব বেশি দূরে নয় জায়গাটা আশেপাশের বাড়িগুলোর তুলনায় বড় হবে না। তবে বলে রাখা ভালো, সাধারণ বাড়িগুলোকে পিঁপড়ে ধরা হলে এখানকার বাড়িগুলো হাতির সাইজের। গাড়ি থামাতেই আমি ভ্যান থেকে বের হয়ে এলাম। গ্যারেজে একটা মার্সিডিজ আর একটা সাববার্ন মডেলের গাড়ি পার্ক করা। কোথায় আছি আমরা? তীরা বের হয়ে এসে ভ্যানের সাইড ডোর খুলে ধরল। জর্জিয়া, বিলি আর একটা ছেলে, দুটো মেয়ে বের হয়ে বাকি দুজন আহত মায়া নেকড়েকে বের হতে সাহায্য করল। আমার বাসা এটা, আপাতত খালি। বাবা মা 1 সপ্তাহের জন্য ইতালি গিয়েছে। বাড়িতে যে এনে রাখছো, আমাদের রাগ করবেন না ওনারা? রক্ত সব মুছে ফেলে আর জানবে কিভাবে? বিলি, চলো এদের দুজনকে ভেতরের বিছানায় শুয়ে দেই। তুমি যাও, আমি আসছি 1 মিনিটের মধ্যে। জর্জিয়ার চেহারা দেখে মনে হলো তর্ক করবে, কিন্তু তা না করে মাথা ঝাঁকিয়ে আহত দুজনকে নিজের দুপাশে নিয়ে ধরে ভেতরে চলে গেল। আমি সেদিকে এক নজর তাকাতেই সুজান আমার সামনে এসে দাঁড়ালো। 5 মিনিট পর ভেতরে আসবে, ডেস্ট্রেন। বিলির চোখে চশমা, হাত পরনের বাথরোবের পকেটে ঢোকানো। ওই সব জাদুকররাই কি আপনার মতো চেহারা মন বিধ্বস্ত হয়? সব মায়া নেকড়েই কি চশমা পরে, নাকি কেবল পূর্ণিমার রাতেই শুধু? আপনি মানুষ হিসেবে বেশ স্মার্ট। বিলি বোর্ডেন, হ্যারি ড্রেসডেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে পিটিয়ে কিছু বাদ রাখা হয়নি, মিস্টার ড্রেসডেন। আবার ওদের পিছু ধাওয়া করে পারবেন এই অবস্থায়? না। তাহলে আপনার আমাদের সাহায্য দরকার হবে? না, কোনোভাবেই না। কেন নয়? দেখো খোকা, এই হেক্সেন উলফরা কীরকম তোমাদের ধারণাই নেই। মার্কনের আচরণ সম্পর্কেও তোমার কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। ওদের সাথে লড়বার ক্ষমতা তোমার আছে, সেটা কোন অধিকার মনে করছো? যে অধিকারে আপনি এই লড়াইয়ে অংশ নিচ্ছেন, মিস্টার ড্রেসডেন। আমি জানি আপনার তুলনায় আমি প্রায় কিছুই জানি না বলতে গেলে, কিন্তু আমি আর যাই হই না কেন বোকা নই। আমার চোখ আছে, অন্য যে কারো চেয়ে কোনো কিছু কম দেখি না, বরং বলা যায় একটু বেশি দেখি। দেশে ভ্যাম্পায়ারদের দেমাগ কতটা বেড়ে গেছে খেয়াল করেছেন কি? নৃশংস অপরাধের হার গত 3 বছরে 40 ভাগ বেড়ে গেছে। শুধু খুনের হারই বেড়ে দ্বিগুণ হয়েছে। অপহরণ আর হারিয়ে যাওয়ার মতো ঘটনা তো হিসেব ছাড়া। আগের তুলনায় অন্তত 3 গুণ বেড়েছে। মানুষ হিসেবে আমি হতাশাবাদীদের কাতারে পড়ব, মিস্টার ড্রেসডেন। মানুষের পক্ষে এত বেশি অপরাধ করা সম্ভব বলে আমার মনে হয় না। অপরাধীরা তাদের অপরাধের মাত্রা বাড়াতে পারে, কিন্তু সেটা 2 গুণ বা 3 গুণ করা সম্ভব না। আমার ধারণা সুপার ন্যাচারাল জগৎ একটা কামব্যাক করতে চেয়েছে। সেক্ষেত্রে করণীয় কাউকে না কাউকে রুখে দাঁড়াতে হবে। আমার সেই ক্ষমতা আছে, কাজেই আমি দাঁড়াবো। সেজন্যই আমার এই দলটা বানিয়েছি, অ্যালফা। নর্থ ওয়েস্ট প্যাসেজ প্রজেক্ট নিয়ে কাজ করার সময় তীরা আমাদের এই সুযোগটা করে দিতে চায়। আমরাও সেটা লুফে নিয়েছি।
আমার মনে হয় না তুমি এখন এসবের জন্য রেডি, বিলি। হতে পারে, কিন্তু আর কেই বা এগিয়ে আসবে? আমার মনে হয় তোমার এখানে থাকাটাই ভালো। হেক্সন উলফগুলোর সাথে আমি নাও জিততে পারি, তখন কিন্তু ওরা এদিকে ছুটে আসবে। আহত দুজনকে তখন কে দেখবে? তার চেয়ে তুমি এখান থেকে ওদের সাহায্য করো। তার চেয়ে আপনার সাথে গিয়ে ওদের হারাবার চান্স বাড়ানোটাই কি ভালো বুদ্ধি হবে না? যদি শুধু আমার কথা মতো চলতে রাজি থাকো, শুধু আমার, এমনকি তীরার কথাও না, স্রেফ আমার কথা মতো চলতে হবে। যদি আমি পালাতে বলি তো পালাবে, কোনো প্রশ্ন চলবে না। রাজি আছো? আপনি সত্যি খুব স্মার্ট, মিস্টার প্রেসিডেন্ট। আমি মাথা দোলালাম। প্রায় সাথে সাথেই গ্যারেজের লাইট অফ হয়ে গেল। দরজা থেকে পায়ের আওয়াজ আসছে। জর্জিয়া এসে দাঁড়িয়েছে দরজায়। বিলি বোর্ডেন, এই অন্ধকারে দাঁড়িয়ে থাকার কোনো আছে? বিলি অবশ্য শান্ত থাকলো একদম। সবাইকে বলে দে প্রেসিডেন্টকে লিডার মেনে নিতে, পারলে ফাইট টিমে আসতে পারবে, তা না হলে এখান থেকে সিন্ডি আর অ্যালেক্সকে পাহারা দিতে হবে। জর্জিয়া আমার দিকে প্রায় ছুটে এসে জড়িয়ে ধরল। আহত কাতটায় ধাক্কা লাগায় ব্যথায় কুকড়ে উঠে প্রায় আর্তনাদ করে উঠতে আমাকে ছেড়ে দিয়ে বিলির দিকে দৌড়ে গেল। এ কি হারামজাদা, ব্যথা পেয়েছিস যে একবারও তো বললি না আমাকে? বিলি কাজ ঝাঁকালো শুধু। ভালো হয়ে গেছে তো, আর তুই ব্যান্ডেজ করতে পারবি না এটা? ওই নেকড়েটার হাঁটু বরাবর ছুটে না গেলেও পারতি, ওর স্পিড খুব বেশি ছিল। ঈশ্বরের প্রতি আমার খুব একটা বিশ্বাস যে আছে তা নয়। আসলে ব্যাপারটা ঠিক এরকমও না। ঈশ্বর আছেন এই বিশ্বাসটুকু আমার মাঝে আছে। খারাপ আছে বলে তো ভালো আছে, কাজেই শয়তান থেকে থাকলে ঈশ্বরও আছেন, কিন্তু তার সাথে আমার সেভাবে যোগাযোগ হয়নি কখনো। যাই হোক, উপরের দিকে তাকালাম। ঈশ্বর শুনছেন কিনা জানি না, শুধু মনে মনে একটাই প্রার্থনা করলাম, এই বাচ্চা ছেলেমেয়েগুলো যেন মারা না পড়ে। ভেতরে ঢোকার পর সুজানের পারফিউমের গন্ধ শুকে শুকে ওর কাছে পৌঁছানো খুব একটা কঠিন কাজ হলো না। আমি ওর দিকে তাকালাম, চোখের দিকে না অবশ্য, মেয়েটার চোখের দিকে একবারই তাকিয়েছিলাম। আর ওর ভেতরে আমি দেখতে পেয়েছিলাম প্যাশন। এতটা আকাঙ্ক্ষা আর কারো মাঝে দেখিনি আমি। পেছনে দরজাটা বন্ধ করে দিয়ে ওর দিকে এগিয়ে গেলাম আমি। ওরা তোমাকে মেরে ফেলবে, যেও না প্লিজ। আমাকে যেতে হবে। ডেন্টন এখন আমাকে কোনো মতেই বাঁচতে দিতে চাইবে না, কাজেই যা শুরু করেছি তা শেষ করতেই হবে। দেরি করলে পুরো ব্যাপারটা তখন আরও জটিল হয়ে যেতে পারে, আরও মানুষ মারা যেতে পারে। আজ রাতে যদি আমি না যাই তাহলে ডেন্টন মার্কনকে মেরে ফেলবে, আর তখন ফেসে যাবে ম্যাকফিন। ডেন্টনের টিকিও আর কেউ ছুতে পারবে না। তখন বরং আমাকে শেষ করে দিতে আসবে, হয়তো তোমাকেও। আমরা চলে যেতে পারি এখান থেকে। পালিয়ে যেতে পারি আমরা? আমরা? হ্যাঁ। আমি লুকোচুরি খেলায় অভ্যস্ত নই, তুমিও নও। ঠিকই বলেছো তুমি, আর আমি জানি তুমি কে, কিন্তু আমি ভয় পাচ্ছি হ্যারি। আমি জানি আমরা অতটা ক্লোজ হইনি কখনো, বন্ধু, প্রেমিক, প্রেমিকা, কিন্তু কাজ কাজ আমি তোমাকে হারাতে চাই না। আমি চাই না শুধু কাজটাই আমাদের মাঝে বাকি থাকুক। কোনো কথা খুঁজে না পেয়ে একটু পর নিজেকে আবিষ্কার করলাম ওকে চুম্বনরত। ওর কপালের নরম ত্বক ছুঁয়ে দিচ্ছে আমার রুক্ষ ঠোঁট জোড়া। কতক্ষণ এভাবে চললো জানি না, কিন্তু যতক্ষণ আমাদের ঠোঁট জোড়া একে অপরের থেকে সরে আসলো ততক্ষণ আমাদের দম ফুরিয়ে গেছে। আমার হাত ধরে আমাকে বিছানা পর্যন্ত টেনে নিয়ে গেল। আরেকবার আলতো একটা ধাক্কা মেরে বিছানায় শুয়ে দিল আমাকে। চোখ বন্ধ থাকলেও টের পেলাম এরপর ও আমার খুব কাছে চলে এসেছে। দেবীর আরাধনা শুরু হয় পা থেকে, আমিও তাই করলাম। আরও কয়েক মুহূর্ত নীরব কাটল। তারপরও মাথা সামান্য তুললে আমার বুকের ওপর রেখে নীরবতা ভাঙল। কি বলবো বুঝতে পারছি না হ্যারি, আমি হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি সুজান। আমি জানি না এখন কোনটা আমাদের জন্য ঠিক। আমার মনে হলো আমি ওখানেই থেকে যাই। কোনো হানাহানি নেই, কোনো দুঃখ নেই, নেই কোনো রক্তের ছাপ কিংবা কোনো জানোয়ারের জান্তব গর্জন। কিন্তু তা না করে মৃদু একটা ধাক্কা দিয়ে ওকে আমার উপর থেকে সরিয়ে উঠে বসলাম। আজকের যাত্রা শুভ নয়। সুজান বিছানা থেকে নেমে একটা ওভারনাইট ব্যাগ নিয়ে এসে ব্যাগ থেকে আমার জন্য কালো জিন্সের প্যান্ট, কালো স্নিকার্স, মোজা, ছাই রঙা একটা শার্ট বের করে দিল। আমি ড্রেস আপ করার জন্য উঠে দাঁড়াতেও আমার কাঁধে আলতো করে হাত রেখে আবার বসিয়ে দিয়ে ও নিজে প্রতিটা কাপড় পরিয়ে দিল। একটু পর বাইরের হলরুমে পায়ের শব্দ শুনতে পেলাম। পর মুহূর্তেই দরজায় নক করল। জাদুকর, সময় হয়ে গেছে। আমি উঠে দাঁড়ালাম, কিন্তু সুজান পেছন থেকে আমার হাত টেনে ধরল। হ্যারি, 1 মিনিট দাঁড়াও। তোমার জন্মদিনের উপহার দেবো বলে এটা রেখেছিলাম, কিন্তু আমার মনে হয় তার চেয়ে এখন দেওয়াটাই ভালো। কি আছে এর ভেতরে? খুলে দেখলেই তো পারো। একটা হাসি ফুটে উঠেছে, তাই করলাম। ভেতর থেকে একটা লেদারের ওভারকোট বের হয়ে আসলো। প্রচুর দাম দিতে হয়েছে নিশ্চয়ই এটার জন্য। হ্যাঁ, জানো, আমি প্রতিদিন একবার হলেও নগ্ন হয়ে এই কোটটা পরতাম, স্রেফ শরীরে এটার স্পর্শ পাবার জন্য।
অক্টোবর মাসের আকাশ, সাদা মেঘ, তার মাঝে রূপালি চাঁদ, চাঁদ ঘিরে অসংখ্য ঝিকিমিকি তারা, সব মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য। মার্কনের দুর্গের চারপাশে 9 ফুট উঁচু দেয়াল, জায়গায় জায়গায় লাইট লাগানো। ওপরের অংশটাও প্রায় চোখা, যেন কেউ টপকে ঢুকতে না পারে। দেয়ালের ওপাশে যেতে হবে আমাদের। চাপা গলায় আমার পাশের কালো নেকড়েটাকে বললাম, সিকিউরিটি ক্যামেরা থাকতে পারে, ইনফ্রারেড বিমও থাকতে পারে, ওগুলোতে ধরা পড়লে আমাদের জোরাজুরি শেষ। এর চেয়ে কঠিন সিকিউরিটিও থাকতে পারে। যাই থাকুক, তুমি ভেতরে ঢোকার সবচেয়ে সহজ রাস্তাটা খুঁজে বের করবে এখন। অ্যালফারা যখন মায়া নেকড়েতে পরিণত হয় তখন ওদের দেখতে ঠিক সাধারণ নেকড়ের মতোই লাগে। এই ব্যাপারটা এখন আমাদের কাজে আসতে পারে। সুজান নিজের মাইক্রোটা মার্কনের বাড়ির পাশে একটা পাহাড়ের উপর এনে থামিয়েছে। ভ্যান থামাতেই পেছন থেকে তীরা ওয়েস্ট আবার নগ্ন অবস্থায় নেমে এসেছে। পেছন পেছন নেমেছে 3টা মেয়ে আর 2টো ছেলে। ওদের পরনে কেবল একটা করে কালো রোব। উফ, আমরা একটা পাবলিক স্ট্রিটে আছি, এখানে নগ্ন না হলেই কি নয়? বাকিদের দিকে তাকালাম আমি। তোমরা দেরি করছো কেন তাহলে? জর্জিয়া রোবটা খুলে ছুঁড়ে দিয়ে কয়েক সেকেন্ডের ভেতর নেকড়েতে রূপান্তরিত হয়ে গেল, একই সাথে বিলিও। তারপর নিজেদের রোবগুলো দাঁত দিয়ে কামড়ে ভ্যানের ভেতর নিয়ে গিয়ে রাখল। এ কাজে আমরা এখনও অতটা দক্ষ হয়ে উঠিনি। পুরো বাড়িটা পাথরের উঁচু দেয়াল দিয়ে ঘেরা। বিলি হঠাৎ করে তীরা যেদিকে গিয়েছে তার উল্টো দিকে একটা থাবা তুলে হালকা একটা গর্জন করল। জর্জিয়া পাল্টা গর্জন করে ওকে থামতে বললে ও থামল না, বরং আরেকটা যে ছেলে নেকড়ে আছে সে বিলির পিছু নিল। বাহ, আলফারা এখন নিজেদের মতো করে চলছে, আমাকে পাত্তাই দিচ্ছে না। হেই, কোথায় যাচ্ছ? ভেতরে যাবার কোনো রাস্তা থাকলে তীরা সেটা খুঁজে বের করবে। সবগুলো নেকড়ে আমার দিকে মাথা ঘুরালো, বিলি ছাড়া। সে আবার ওইদিকে ওর থাবা তুলে গর্জে উঠল, না একদম না বিলি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আমার প্রতিটা কথা মেনে চলবে। এখন এটা এইভাবে ঘুরে বেড়ানোর সময় না। সবাই আমার সামনে এসে বসো। ভেতরে ঢোকার আগে তোমাদের কয়েকটা জিনিস বলে নেওয়া দরকার। তোমরা সবাই জানো আজ রাতে আমরা এখানে কেন এসেছি। আমরা সবাই এখানে মারা যেতে পারি। আমরা জানি কিছু লোক তাদের জাদু শক্তিকে, নিজেদেরকে নেকড়েতে রূপান্তর করার শক্তিকে খারাপ কাজে ব্যবহার করছে। ওরা মানুষ খুন করছে, আর আমরা যদি ওদেরকে থামাতে না পারি তাহলে ওরা আমাকেও খুন করবে। কিন্তু আমি সেটা চাই না। আমি চাই না কেউ মারা যাক, হোক সেটা আমরা বা তারা। তোমাদের কাজ হলো ওদের বেল্টগুলো খুলে না। ওই গলিতে আমি যে কাজটা করেছিলাম, ওদের বেল্ট খুলে নিলে ওরা আর হিংস্র থাকবে না। তখন হয়তো ওদের সাথে কথাও বলতে পারবো আমরা। আর একটা কথা, কেউ মারা পড়ো না। তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে নিজেদের জীবন বাঁচানো, তারপর ওদের পিছু লাগা। আর নিজেদের বাচ্চাতে যদি ওদেরকে মারতে হয় তখন আমার কোনো আপত্তি থাকবে না। আশা করি তোমরাও এখন কোনো দ্বিধা করবে না। সবগুলো নেকড়ে একসাথে গর্জন করে উঠল। মানুষ হয়ে থাকলে হয়তো হাততালি দিত এখন। আর একটু জোরে কথা বললে তো। আমরা সদর দরজা দিয়েই ঢুকতে পারি জাদুকর। পেছনে তাকাতেই তীরাকে দেখতে পেলাম, মানুষের রূপ নিয়েছে আবার। আশা করি সেটা তুমি করতে চাচ্ছ না। কোন রাস্তা খুঁজে পেয়েছো? পেয়েছি। এক জায়গায় দেয়ালে ভাঙা আছে, কিন্তু জায়গাটা বেশ দূরে, হেঁটে যেতে সময় লাগবে প্রচুর। সময় মতো পৌঁছাতে হলে দৌড়াতে হবে। আমার দৌড়াবার মতো অবস্থা নেই এখন, আর কোনো উপায়ও নেই। সদর দরজার আশেপাশে ক্যামেরা ছাড়ানো। চলে এসো জাদুকর, নষ্ট করার মতো সময় হাতে নেই। আমরা এইটুকু দূরত্ব অনায়াসে পার করতে পারবো, কিন্তু তোমাকে দ্রুত আসতে হবে একটু। তীরা গত 2 দিনে যে পরিমাণ ধকল গেছে আমার ওপর দিয়ে, তারপর আর 2 মিনিট দৌড়াতে গেলে আমি নিশ্চিতভাবে মাটিতে লুটিয়ে পড়ব। কি বলতে চাইছো? আমি এখান থেকে ভেতরে ঢুকবো দেয়াল ডিঙিয়ে। ওরা তো পার হতে পারবে না এখান দিয়ে। তাহলে শুধু আমি পার হচ্ছি, তোমরা আমাকে খুঁজে নিতে পারবে তো? তা তো পারবই, কিন্তু ওপাশে একা যাওয়াটা বোকামি হবে না? আর ক্যামেরায় যদি ধরা পড়ে যাও? ক্যামেরার ব্যাপারটা আমাকে সামলাতে দাও। আগে উপরে উঠতে সাহায্য করো আমাকে, তারপর তুমি আর আলফারা ঘুরে ওপাশে এসে দেখা করো আমার সাথে। কাজটা বোকামি হবে জাদুকর। তোমরা যদি দৌড়াবার মতো ক্ষমতা না থাকে তাহলে একা একা ওপাশে যাবার মতো ক্ষমতা কিভাবে থাকবে? তর্ক করার সময় নেই এখন। আমাকে কি সাহায্য করবে? ঠিক আছে, আমি তোমাকে সবচেয়ে কাছের ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি। ওপাশে গিয়ে যেখানে নামবে সেখানেই থাকবে, কোথাও যাবে না। ওপাশে কে কোথায় আছে আমরা কিন্তু কিছুই জানি না। আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে, নিজেরা সাবধান থেকো। দেয়ালে যদি একটা ফোকর থেকে থাকে তো ডোনরা সে রাস্তা দিয়েই আসবে। ম্যাকফিনও আসতে পারে। ম্যাকফিন? ওসব ফোকরার পরোয়া সে করবে না, আসতে হলে দেয়াল ভেঙেই আসবে। আচ্ছা, ক্যামেরাটা কোথায় আছে দেখিয়ে দাও। বিক্ষিপ্ত চিন্তাভাবনাগুলো সরিয়ে দিয়ে সব মনোযোগ এক করতে লাগলাম। ফিসফিস করে মন্ত্র পড়ে উঠলাম আমি। জড়ো করা সব শক্তি ক্যামেরাটার দিকে ছুটে গেলাম। এক মুহূর্ত পর কানে এলো স্পার্কিংয়ের আওয়াজ। পর মুহূর্তেই ক্যামেরাটা থেকে ধোঁয়া বের হওয়া শুরু করলো। এবারে দেয়ালটা পার হতে হবে। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। এখন অপেক্ষা করতে হবে ওদের জন্য, আর কোনো কাজ নেই আপাতত।
অপেক্ষা করতে লাগলাম। প্রতিটা মিনিটকে এখন মনে হচ্ছে 1 ঘন্টার সমান। মৃদু হাওয়া বয়ে যাচ্ছে, গাছ থেকে পাতা পড়ছে। এক পর্যন্ত গোনা শেষ হবার পর সাথে সাথে একটা ভয় জেঁকে বসলো আমার মাঝে। কোথায় ওরা? এতক্ষণ তো চলে আসবার কথা। মানছি মার্কনের দুর্গটা বিশাল বড়, কিন্তু এত বড় না যে আলফা বা তিরাল আসতে এত সময় লাগবে। কোথাও একটা সমস্যা হয়েছে। আমি এখন একদম একা। বিশাল বড় একটা বাড়ি। এত বড় বাড়ি কমই দেখেছি আমি। কম দেখেছি বললে ভুল হবে, দেখিনি প্রায়। বাড়ির বাম পাশে ছোট একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে। পুরো জায়গাটা আলো একদম ঝলমল করছে। চাঁদের আলোর সাথে ল্যাম্পপোস্টের হ্যালোজেন আলো মিশে মনেই হচ্ছে না এখন রাত। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে চারপাশে লক্ষ্য করতে শুরু করলাম। দূরে একটা গাছের আড়ালে নড়াচড়া দেখতে পেলাম। ভালো মতো লক্ষ্য করতে যে নেকড়েটাকে দেখতে পেলাম সেটাকে দেখে বিলি বলে মনে হলো আমার কাছে। উঠে দাঁড়িয়ে ওকে ডাকতে যাচ্ছিলাম, এমন সময় আবার নেকড়েটাকে দেখতে পেলাম। ওর গায়ে লাল লেজার লাইটার একটা ফোঁটা পড়েছে। তারপরে একটা মৃদু কাশির শব্দ শুনতে পেলাম আমি। মুহূর্তের জন্য মনে হলো আমার দিকে তাকিয়ে বাঁচবার আকুতি করছে ও। নাইস শট, ভারী একটা কণ্ঠস্বর বলে উঠল। ওর পিছু পিছু বাকি হেক্সেনউলফগুলো উদয় হলো। প্রথমে দেখতে পেলাম বেনকে, তারপরে ধীরে ধীরে দেখতে পেলাম হ্যারিসকে। সবার শেষে উদয় হলো উইলসন। ওর পরনে একটা স্যুট, এর চোখে মুখে ওই হিংস্রতা ফুটে উঠেছে প্রকট হয়ে। ডেন্টন বিলির কাছে গিয়ে থামল। 6টা হলো না? হ্যাঁ 6টা, বাকিদের মেরে ফেলি এখন? এখন না। কাম অন, ম্যাকফিনের জন্য অপেক্ষা করে লাভ নেই। হারামজাদা আসবে না আজ, তার চেয়ে আমরাই ভেতরে ওদের মেরে ফেলি। এরপর রেস্টুরেন্টের খোঁজে নামতে হবে। তোমার বেল্ট আমরা খুঁজে এনে দেবো খোকা, এত তাড়াহুড়োর কিছু নেই। কিন্তু তুমি যে বোকামিটা করেছ। হ্যারিস গর্জে উঠল। পর মুহূর্তেই ডেন্টন এসে দাঁড়ালো ওদের দুজনের মাঝে। থামো এখন, এটা ঝগড়াঝাটির সময় না। হ্যারিস, আমরা যত দ্রুত সম্ভব ওই জাদুকরটার পিছু লাগবো। তোমার চিন্তার কোনো কারণ নেই। আর উইলসন, তোমার মুখটা আপাতত বন্ধ রাখো। পিস্তলের সেফটি ক্যাচ অফ করে দিয়ে দম আটকে ধরলাম আমি। জানি কাজটা ভয়াবহ একটা বোকামি হবে, জীবন তো আর কোনো সিনেমা নয় যে একাই 4 জনকে মেরে ফেলব। কিন্তু আর কী বা করার আছে। ডেন্টন চারদিকে আবার একবার নজর ফিরিয়ে নিল। ঠিক আছে, আর কেউ নেই, সব কটাকে ফেলে দিয়েছি। পর মুহূর্তেই মন্দিরটার ওপাশ থেকে মার্কনের দেখা গেল। মার্কনের পরনে ফ্লানেল শার্ট, জিন্স আর হান্টার্স ভেস্ট, হাতে একটা টেলিস্কোপওয়ালা রাইফেল। পিছু পিছু হ্যান্ড্রিক্সেরও উদয় ঘটল এক মুহূর্ত পর। মার্কনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম পুরো একটা মুহূর্ত। কাহিনী পুরোপুরি অন্যদিকে মোড় নিচ্ছে। এখন ম্যাকফিন এখানে আসলে ওকে মেরে যে কোনো একটা কাহিনী বানিয়ে ফেলবে ওরা, আর পুরো দুনিয়া তখন সেটাই বিশ্বাস করবে। সব কটাকে ফেলে দেয়নি, মনিটরে যে কটাকে দেখতে পেয়েছি স্রেফ তাদের। 6 নম্বর ক্যামেরাটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। আমার ধারণা ওটা মিস্টার ড্রেসডেনের কাজ। শিট, আপনি শিওর ওই জাদুকর এই নেকড়েদের দলে নেই? আমার তাই মনে হয়, কিন্তু যে কোনো কিছুই হতে পারে। তাহলে আর ও এখানে নেই। ও যদি সত্যি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে থাকে তাহলে এখানেও অবশ্যই আছে। আমি ব্যাপারে নিশ্চিত। আর ওর মায়া নেকড়ে বন্ধুদের এভাবে মারতে দেখেও স্রেফ হাত পা গুটিয়ে বসে থাকবে? আহা, নেকড়ের মানুষের চেয়ে অনেক বেশি দ্রুত। এমনও হতে পারে ও এখানে এসে পৌঁছতে দেরি করেছে, হয়তো আমাদের উপর নজর রাখছে এখন। আপনি ওকে একটু বেশি বড় করে দেখছেন, তাই কি? ট্রাঙ্কুলাইজার গান এই জানোয়ারগুলোকে খুব বেশি সময় ঘুম পাড়িয়ে রাখতে পারবে না, কাজেই সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে আমাদের। মেরে ফেলি এগুলোকে, সন্ধ্যার চেয়ে এখন এদের মারা সহজ হবে। ম্যাকফিনের জন্য অপেক্ষা করা যাক তার চেয়ে। ম্যাকফিন আসলে এদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। মেডিকেল এক্সামিনার তখন আর ট্রাঙ্কুইলাইজার পুশ করা হয়েছিল কি না দেখতে যাবে না, কিন্তু আপনারা খুন করলে ফরেন্সিক থেকে কিন্তু একটা প্রশ্ন উঠবে। চিন্তা করবেন না মার্কন, একবার ওই জাদুকরটাকে হাতে পেয়ে নিই, ঘাড় ধরে আপনার সামনে এনে হাজির করব। যদি তাই করতে চান ওর খোঁজে লেগে পড়ুন, সেই ফাঁকে আমি মিস্টার ম্যাকফিনের জন্য কিছু প্রস্তুতি নিয়ে রাখি। আর একটা কথা মনে রাখবেন, ড্রেসডেনকে আমার জীবিত অবস্থায় চাই। অবশ্যই মিস্টার মার্কন, কোন জায়গা থেকে খোঁজা শুরু করব সে ব্যাপারে কিছু বলতে পারেন? মার্কন তেল দেবার ভঙ্গিটাকে পাত্তা দিল না, বরং রাইফেলের কোথাও একটা সুইচ চাপ দিয়ে লেজারটা অন করে বলতে গেলে আমার দিকেই তাক করল। আর চোখে দেখতে পেলাম লেজারের ফোঁটাটা আমার মাথা থেকে ঠিক 6 ইঞ্চি দূরে। উফ! এখন যদি দৌড়াতে যাই তো দেখে ফেলবে ওরা। সেক্ষেত্রে আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করতে বেশি সময় লাগবে না ওদের। কি করব ভেবে না পেয়ে শেষটা একটা পা দুপা করে গাছগুলোর দিকে পিছাতে শুরু করলাম। হাতে সেমি অটোমেটিক পিস্তলটা ধরে রেখেছি। ওটা কিসের শব্দ?
কোনটা? শ্, চুপ। ওখান থেকে কোনো একটা আওয়াজ এসেছে আমার কানে। বেজিটেজি হবে, বেড়ালও হতে পারে। বোকার মতো কথা বলবে না, ড্রেসডেন ওই শব্দ করেছে। আগে বাড়ো। ওকে কবজা করা বেশি কঠিন কাজ হবে না হয়তো, কিন্তু তারপরও সাবধান থাকতে হবে। ওর ক্ষমতা সম্পর্কে আপাতত কোনো ধারণা আমাদের নেই, কাজেই কোনো চান্স নেব না আমরা। তলপেটে একটা মোচড় দিয়ে উঠল আমার। মাথা যতটুকু সম্ভব নিচু করে রেখেছি, একই সাথে চেষ্টা করেছি যত কম সম্ভব শব্দ করার জন্য। জবাবে আমি ওপর দিকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লাম। ওদের দিকে পাল্টা গুলি করবার সাহস হলো না। আমিও যতটা সম্ভব জঙ্গলের ভেতরে ঢুকে যেতে লাগলাম। গুলি দুটো করে কিছুটা সময় অর্জন করে নিয়েছি, তবে ঠিক কিসের জন্য সময়টা পাচ্ছি সেটা বুঝতে পারলাম না। বেকুব, নিজেকেই নিজে গালি দিলাম। পরক্ষণে একটা জুয়া খেলার বুদ্ধি চলে এলো মাথায়। বেশ খানিকটা দূরে চলে এসেছি, এখন আর আমাকে দেখতে পাচ্ছে না কেউ নিশ্চিতভাবে। চাইলে এখন শিকার থেকে শিকারই হওয়া যায়। নার্ভের ওপর প্রচণ্ড চাপ গেল এক সময়টুকুতে। ওরা এগিয়ে আসছে, কারো কাছে কোনো আলো নেই, নিজেদের অবস্থান ফাঁস করতে চাইছে না। এটা ওদের চেয়ে আমার জন্য বেশি সুবিধাজনক, কারণ আমার পরনের পোশাক কালো আর দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেখানে অন্ধকারের মধ্যে আমাকে গাছটা থেকে আলাদা করে বের করা প্রায় অসম্ভব। পেছনে আমার থেকে সব থেকে কাছে যে পায়ের আওয়াজ শুনে মনে হলো আর 15 ফুট দূরেও নেই। 1000 বর্ষ পার হয়ে গেল এর মাঝে, কিন্তু ও বা আমি কেউই নিজেদের জায়গা থেকে এক চুলও নড়লাম না। একদম চুপ, ফিসফিসিয়ে বলে উঠলাম, এক চুলও নড়বে না। ডেন্টন হিসিয়ে উঠলেও নিজের জায়গায় একদম জমে গেল। ড্রেসডেন হারামজাদা, আমি তোকে এখন মেরে ফেলবো, চেষ্টা করে দেখো। আর এক চুল নড়বে তো গুলি বের হতে বিন্দুমাত্র সময় নেবে না। বেল্ট বের করবার কথা ভুলে যাও, আপাতত তোমাকে খুন করতে আমার হাত সামান্যও কাঁপবে না। পিস্তলটা ফেলে দাও। ফেলে দিল ও পিস্তলটা, খারাপ নয়। যেটা পারবে না সেটা করতে চাও কেন ড্রেসডেন? এসব করে পার পাবে ভেবেছ? ওসব কথা পরে ভাবা যাবে। আমার পিস্তল ধরা হাতটা না বড্ড চুলকাচ্ছে। এমন কিছু করো না যেন চুলকানিটা আরেকটু বেড়ে যায়, তাহলে কিন্তু ট্রিগারটা চেপে ধরতে বেশি সময় লাগবে না। কি করছো এসব ড্রেসডেন? আমরা দুজন এখন উল্টো ঘুরবো, তারপর তুমি তোমার লোকদের বলবে যেন ওরাই জঙ্গল থেকে বের হয়ে আলোর মধ্যে যায়, যাতে আমরা ওদেরকে খুব ভালোভাবে দেখতে পারি। এখান থেকে চাও কি তুমি? একই প্রশ্ন তো আমারও। এখন তোমার বন্ধুদের গাছের আড়াল থেকে বের হতে বলো তো চটজলদি। ডেন্ট, ঠিক আছো তুমি? জিজ্ঞাসা করো উইলসন। যা বলছি তা করো, 1 মিনিট পর সব বুঝতে পারবে। এরপর আর কোনো পাল্টা প্রশ্ন করলো না কেউ। আলোতে চলে এলো সবাই। হাঁটো এখন, কোনো চালাকি করতে গেলে তোমার মাথার খুলি উড়িয়ে দেবার জন্য দ্বিতীয়বার ভাববো না আমি। সেফটি ক্যাচটা অন করে নিতে পারো। আমাকে খুন করবার পর এখান থেকে জীবিত বের হয়ে যাবার কথা স্বপ্নও ভেবো না। আগে বাড়ো। হাঁটতে হাঁটতে দুজনই আলোতে এসে হাজির হলাম। হ্যালো, পালের গোতাটাকে তো ধরে ফেলেছি, এখন আপনার আর কিসের অপেক্ষায় আছেন? অস্ত্র আর বেল্ট দুটোই মাটিতে ফেলে সুন্দর করে পিছিয়ে যান যার যার জায়গা থেকে, দ্রুত। নরকে যা তুই! বেন গর্জে উঠল, অবশ্য আমার আদেশ মানতে ভুলল না। তোর গলা আমি নিজে কামড়ে ছিঁড়ব। কি আর করবি? ওই জাদুকর তোকে গুলি করবে গাধা। দুজনই চুপ, অস্ত্র নামাও তোমাদের, এক্ষুনি। গুলি করার মতো সাহস এখনও তোমার হয়নি ড্রেসডেন? রজার, বোকামি করো না, ও একদম কোনায় আছে, অস্ত্র নামাও তোমার। অস্ত্র নামাও উইলসন, তুমিও। আর বেন, তোমার উলফ বেল্ট বের করে ওটাকে মাটিতে ফেলো। এখন পিছিয়ে যাও সবাই, সবাই পিছাও। হেই, কিসের কথা বলছো তোমরা? নড়বে না কেউ, যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও। ওদের গুলি করো মিস্টার ড্রেসডেন, তখন তো আমার মাথা থেকে পিস্তল সরাতে হবেই। দুজনকে যদি মেরে ফেলতে পারো আমার দিকে আবার পিস্তল ঘুরাবার আগে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আর তুমি এখন আহত, কাজেই তোমাকে বাগে আনতেও খুব বেশি কষ্ট আমার করতে হবে না। কিন্তু কি করতে চাইছো ডেন্টন? এমন কিছু করতে যেও না যার ফলে দেখার আগেই মারা পড়বে। জানো তো, একবার মরে গেলে কৃতকর্মের জন্য আর আফসোসটুকু করতে পারবে না। আমি একজন FBI এজেন্ট, কাজেই তুমি কি করছো সেটা করার আগে একবার ভেবে নিও মিস্টার ড্রেসডেন। এই বেল্টের সাথে কেন জড়িত হতে গেলে? কেন করছো এইসব বলো? অনেক বছর ধরেই দেখছি আমাদের দেখে মার্কন নাক ছিটকায়, মুখ টিপে হাসে, সহ্য হলো না আর। তাই বলে এভাবে খুন করে? আমার কাছে ক্ষমতা ছিল, আমি তার ব্যবহার করেছি। ওদের খুন করার অধিকার তোমাকে কে দিয়েছে? তাহলে কি করতে বলো? ক্ষমতা থাকার পরও হাত পা গুটিয়ে বসে থাকবো? নিরীহ মানুষগুলোর ব্যাপারে কি বলবে? দুর্ভাগ্য, ওটা স্রেফ একটা দুর্ঘটনা। আমি ওদের মারতে চাইনি কখনো।
ওই বেল্টগুলো তোমার মানসিকতা পাল্টে দিয়েছে ডেন্টন। শুধু তোমার একার না, তোমাদের সবার। আমার লোকদের ওপর আমার নিয়ন্ত্রণ আছে। গত মাসেও নিশ্চয়ই ছিল। তুমি জানতে, তাই না? তুমি জানতে আমি ঠিক সব সত্য বের করে ফেলবো। এই জন্যই তো আমাকে ফুলমুন গ্যারেজে পাঠিয়েছিলে। আমাকে একজন সাবধান করেছিল, ম্যাজিক পুলিশ না কি যেন বলেছিল, হোয়াইট কাউন্সিল নিয়ে তুমি নাকি ওদের হয়ে কাজ করো। হ্যাঁ, করি তো। সেই জন্যই বুঝি ম্যাকফিনের চক্র মুছে দিয়েছিলে, নিজের ওপর থেকে দোষ সরাবার চেষ্টায় ব্যস্ত ছিলে। মাঝে মাঝে বলিদান দেবার প্রয়োজন হয়, নয়তো কাজ হয় না, তাই নাকি? কিন্তু এরকম বলিদানের ব্যাপারে তো আমি তোমার সাথে একমত হতে পারছি না। তুমি বলছো মার্কন সব আইনের ঊর্ধ্বে, তাই তুমি এসব করেছো। কিন্তু এসব করতে গিয়ে তুমি নিজেও যে আইনের ঊর্ধ্বে চলে গেছো, সেটা কি একবারও ভেবে দেখেছো? যে বেডগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো ভালো নয়। তোমরা ওই বেডগুলোকে পেলে নিজেদের নিয়ন্ত্রণ হারাও, নিজেদের স্বাভাবিক চিন্তাভাবনা লোপ পায় তোমাদের। কাম অন ডেন্টন, মানছি তুমি সবার ভালো করতে চাও, কিন্তু সেজন্য এটা ছাড়া আরও অনেক ভালো পথ আছে। ওই বেল্টগুলো আসলে মাদকের মতো। ও কি আগে এরকম ছিল? ছিল না। তোমরা কেউ এরকম ছিলে না, কিন্তু এখন সবাই এক একটা জানোয়ারে পরিণত হয়েছ। তুমি খুব ভালো একজন মানুষ মিস্টার ড্রেসডেন, কিন্তু এই দুনিয়া কিভাবে চলে সে সম্পর্কে কোনো ধারণাই তোমার নেই। আমি ভুল করে আমাদের মাঝে চলে এসেছো, বলিদান ছাড়া আর কোনো উপায় নেই। না, তাতে কোনো লাভ হবে না, সেটা কি একবারও ভেবে দেখেছো? তোমাকে যদি মেরিয়েও ফেলো, তোমার কি মনে হয় মারফিউর তদন্ত বন্ধ করবে? বলিদান ছাড়া আর কোনো উপায় নেই। ডেন্টন পেছন ফিরে আমার দিকে তাকালো, তারপর মন্ত্র জপবার মতো করে বিড়বিড় করে বলতে থাকলো এসব। প্রায় সাথে সাথেই গাছের আড়াল থেকে হ্যারিস আর উইলসন এসে হাজির হলো। হাত পা বাঁধা এক মেয়েকে ধরে আনছে দুজনের হাতেই ধারালো ছুরি। বেজন মার দল তোরা। মার্ফি বেশ কয়েকবার জোরাজুরি করলো ছাড়া পাবার জন্য, কিন্তু লাভ হলো না। শেষটায় উইলসনের হাঁটুতে একটা লাথি মেরে বসলো। সাথে সাথে হ্যারিস ওর ছুরিটা মার্ফির গলায় চেপে ধরল। আমাকে মেরে ফেলো মিস্টার ড্রেসডেন। হ্যারিস ওর সাথে সাথে লেফটেন্যান্ট সাহেবের গলা কেটে নেবে, তারপর ওই নেকড়েগুলোর গলা কেটে তোমার সামনে হাজির করবে। তার আগে যদি আমাদের সবকটাকে শেষ করতে পারো, মার্ফিকে মনে হয় না বাঁচাতে পারবে। তখন কিন্তু তোমার হাতে যে অস্ত্রটা থাকবে সেটা দিয়ে চারজন FBI এজেন্টকে খুন করা হয়ে গিয়েছে। কখনো বলিদান দিতে হয় মিস্টার ড্রেসডেন, কখনো বলিদান দিতে হয়। পিস্তলটা ফেলে দাও এখন। আমি পিস্তল ফেলবো না। ও আরেকজন পুলিশকে মারতে পারবে না। পারবে? মার্ফিকে মেরেই দেখা পারবে কিনা। হ্যারিস ওর ছুরিটা মার্ফির গলার ওপর আরেকটু বসালো। দূর থেকেও দেখতে পেলাম মার্ফি চিৎকার করতে গিয়েও করতে পারছে না। পিস্তলটা নিয়েই ডেন্টন সর্বপ্রথম আমার মাথায় বাড় দিয়ে একটা বাড়ি মেরে আমাকে মাটিতে ফেলে দিল। যখন সুযোগ ছিল তখনই আমাকে গুলি করা উচিত ছিল তোমার মিস্টার ড্রেসডেন। বেশি কথা বলতে গিয়ে এই অবস্থা তোমার এখন। আজকের চাঁদটা বেশ সুন্দর, একটা গল্প মনে পড়ে যাচ্ছে। চিন্তার কিছু নেই, তোমাকে মারবার পর তোমার বাড়িটাও আমি জ্বালিয়ে দেব। বিদায় জাদুকর, বিদায়। মাথায় ঠেকানো অবস্থায় ডেন্টনের পিস্তলটার নল বিশাল বড় সাইজের মনে হচ্ছে। আর কোনো আশাই কি নেই তাহলে আমার দিকে ধূসর চোখ মেলে তাকিয়ে আছে ও। ট্রিগারে যে কোনো সময় আঙুল চেপে ধরবে। ওর চোখের দিকে তাকালাম হঠাৎ করে, সাথে সাথে দুজনের আত্মার মাঝে ঢুকে গেলাম। এক মুহূর্ত একটা অস্বস্তিকর নীরবতা। দুজনের নীরবে দুজনের আত্মার গহীনে ঢুকে পড়েছি। ঠিক এই জিনিসটাই ডেন্টনের ভেতরে দেখতে পেলাম। একজন ভালো মানুষ যে ক্ষমতার লোভে পড়ে জানোয়ারে রূপান্তর হয়ে গেছে। টের পেলাম আমার চোখ ভিজে এসেছে। একই সাথে আমার বেঁচে যাবার সম্ভাবনাটুকুও কি কিছুটা বেড়ে যায়নি? ওর আত্মার ভেতর ঢুকে পড়ার ফলে সেও তো আমার আত্মার ভেতর ঢুকে পড়েছে। ট্রিগারে চাপ দেওয়া থেকে কয়েকটা সেকেন্ড বিরত থাকলেই হলো কেবল। দুজনের এই আত্মা দেখতে পাওয়াকে আমি সোল গেজ বলি। সোল গেজটা শেষ হয়ে যাবার পর ডেন্টন আমার দিকে তাকিয়ে থাকলো। ভেতরে আমার অতীতের কোনো অংশ দেখেছে ও সেটাই বলতে পারবে। দেখতে পেলাম সেটা দেখার পর ওর অবস্থা খুব একটা ভালো নেই। পুরো শরীর রীতিমতো কাঁপছে। এক হাতে কপাল থেকে ঘাম মুছলে এই শীতের মধ্যেও। না না জাদুকর, আমি নরকে বিশ্বাস করি না। আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে ছেড়ে দেব না। হ্যাঁ, আপনি ওকে ছেড়ে দেবেন। ডেন্টনের বুকের ঠিক মাঝখানটা একটা লাল ফোঁটা এসে হাজির হলো। মাথা সামান্য ঘুরাতে মার্কনকে রাইফেলে তাক করা অবস্থায় সামনে এগিয়ে আসতে দেখলাম। পাশেই মিস্টার হেনড্রিক্স। আমার চোখজোড়া চকচক করে উঠল সাথে সাথে। মার্কন, বেজন্মা কোথাকার! আমাদের চুক্তি ছিল আপনি ড্রেসডেনকে জীবিত অবস্থায় আমার সামনে হাজির করবেন, ওর লাশ নয়। তাছাড়া নিজের অস্ত্র ব্যবহার করবার আগে আরেকবার ভেবে নিন না। ম্যাকফিন আসলে তো এমনিতেও মরছে ও। যদিও আসে,
আমার স্পটাররা একটু আগে জানিয়েছে ওদের সাথে থাকা কুকুরগুলো অস্থির আচরণ করছে হঠাৎ করে। এখান থেকে 3 মাইল পশ্চিমের ঘটনা এটা। এখানে ওর চলে আসতে খুব বেশি সময় লাগবার কথা না মিস্টার ডেন্টন। এখন ওনাকে ছেড়ে দিয়ে আমার সাথে বিজনেসটা শেষ করে ফেলুন তো চটজলদি। ডেন্টন আমার থেকে মার্কনের দিকে নজর ফেরালো। ওর চোখে শূন্যতা। মার্কন, গুলি করুন ওকে এখনই। আমার মনে হয় আপনি আর আগেও বেশ কয়েকবার এভাবে বিভাজন সৃষ্টি করে প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করেছেন মিস্টার ড্রেসডেন। আপনি হেরে গেছেন, মেনে নিন ব্যাপারটা। জন, এই একটিবার বিশ্বাস করুন আমাকে, পুরো বিষয়টা স্রেফ আপনার খুন করার জন্য করা একটা ষড়যন্ত্র। এজেন্ট ডেন্টন, আপনার পিস্তল নামিয়ে রাখুন। আমাদের বিজনেসটা শেষ তো করি আগে, অন্য কোনো দিন করবো হয়তো। বলার সাথে সাথে পিস্তলটা তুলে হ্যান্ড্রিক্সের দিকে তাক করলো। একের পর এক গুলি করে যেতে লাগলো। হ্যান্ড্রিক্স কয়েকটা ঝাঁকি খেয়ে কয়েক কদম পিছিয়ে গেল। মার্কন রাইফেল তুলতে শুরু করেছিল আবার, কিন্তু তার আগে উইলসন আর হ্যারিস ছুটে এসে মাটিতে ফেলে চেপে ধরল ওকে। অনেক হয়েছে, সবাইকে ধরে গর্তটায় নিয়ে যাও। ম্যাকফিন যে কোনো সময় চলে আসবে এখানে। আমি নীরবে একবার কেটে পড়বার চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। আমাকেও ধরে ফেলা হলো। একটু পর বাধা দেবার জন্য সামান্য চেষ্টা করতে আরও একটা লাথি খেয়ে গড়িয়ে গিয়ে একটা গর্ত গিয়ে পড়লাম। গর্তের ভেতরে বৃষ্টির তোড়ে মাটি নরম হয়ে কাদা হয়ে আছে চারদিকে। মার্ফি আমার পাশে কাদার মধ্যে হাঁটু গেড়ে বসল। ড্রেসডেন, ঠিক আছো তুমি? বেঁচে আছি। আমি ভেবেছিলাম ওরা তোমাকে খুন করে ফেলেছে। তখন ডেন্টন তোমাকে কবজা করতে না পারলে তাই করতো। কিন্তু একটা জিনিস বুঝলাম না, ওরা আমাদের খুন না করে ম্যাকফিনের জন্য রেখে দিল কেন? হোয়াইট কাউন্সিলের হাত থেকে বাঁচতে। পুরো দোষটা ওরা ম্যাকফিনের ওপর চাপিয়ে দেবে। তোমার সাথে সবসময় এরকম পরিস্থিতিতেই শুধু দেখা হয় কেন ড্রেসডেন? তোমাকে তো বেঁধে রাখা হয়েছিল, বাঁধন ছিঁড়লে কিভাবে? আমি সাহায্য করেছি। গর্তের আরেক পাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো। ঘুরে তাকাতে তিরাকে দেখতে পেলাম। ওর নগ্ন দেহটাও কাদায় মাখামাখি হয়ে একাকার হয়ে গিয়েছে। একটা জিনিস বুঝলাম না, মার্কন ওর আঙিনায় এরকম একটা গর্ত খুঁড়ে রাখবে কেন? মার্কন চাইছিল ম্যাকফিনকে এখানে সকাল পর্যন্ত আটকে রাখতে, তারপর তার কোনো বিপদ নেই। এক মিনিট, তোমরা বলতে সেই মৃত্যুগুলোর জন্য যে ডেন্টন দায়ী, সবগুলোর জন্যই? যেদিক থেকেই দেখো না কেন দায়ী ওই হবে। কি হচ্ছে এখানে? টোপ ফেলছে ওরা। ডেন্টন ওকে টোপ হিসেবে ব্যবহার করছে। ম্যাকফিন এসে ওর উপর ঝাঁপিয়ে পড়লে দড়ি কেটে দেওয়া হবে। তখন লুপ গারোটাও ভেতরে পড়ে যাবে আর উঠতে পারবে না। তার মানে লুপ গারোটা আমাদেরও মেরে ফেলবে? ডেন্টন বা ওর কোনো সঙ্গীর কাছে নিশ্চয়ই ভাবে সিলভার বুলেট আছে। ম্যাকফিন নিচে নেমে আমাদের শেষ করার পর ওরা ম্যাকফিনকেও মারবে। বুদ্ধিটা ভালোই বলতে হয়। এখন কি করা যায় জানি না। কিছুই কি করার নেই? কিচ্ছু করার নেই, আমরা হেরে গেছি। মুখে একটা হাসি ফুটিয়ে তুলবার জন্য যথাসাধ্য চেষ্টা করলাম। বুকে যদিও পাথর চেপে বসে আছে। আর কত সহ্য করব? আমি কোটটা দেওয়ার পর ও যেটা বলবে সেটা ভাবতেও পারিনি কখনো। অন্যান্য আলফারাও উঠে বসেছে এক এক করে, তবে লড়াই করবার মতো শক্তি কারো মাঝেই আর অবশিষ্ট নেই। আমাকে এখান থেকে বেরোতে হবে। আমাকে বের করার একটা ব্যবস্থা করে দাও। কিছু একটা হয়তো করতে পারবো তাহলে। তুমি বলতে চাইছো? সেরকমই কিছু। আচ্ছা, তো আমরা কিভাবে তোমাকে এখান থেকে বের করব? আমাকে বিশ্বাস করছো তো মার্ফ? আর তো কোনো উপায় নেই, আছে কি? দেয়ালের মাটি বৃষ্টিতে ভিজে নরম হয়ে আছে। উপর উঠবার জন্য ছোট ছোট গর্ত হয়তো করা যাবে। উপর উঠবার সাথে সাথে গুলি খাবে খুব সম্ভবত। না, মনে হয় না ম্যাকফিন যখন আসবে তখন ওরা আশেপাশে থাকতে চাইবে। ওরা খুনে হলেও বোকা নয়। তাহলে আমাদের এখন কাজ হলো তোমাকে গর্তের বাইরে বের করা, যাতে তুমি 4 জন FBI এজেন্ট কাম মায়ানেকের সাথে একাই লড়াই করে ওদেরকে হারাতে পারো। তারপর আমাদের একটা লুপ গারোর হাত থেকে বাঁচাতে পারো, যে কিনা আমাদের চোখের সামনে এক বিল্ডিং ভর্তি পুলিশ অফিসার খুন করেছে। ধরে নাও তাই। ব্যাপারটা কিন্তু আরও খারাপ হতে পারে। আমাদের পেছন থেকে মার্ফি একদম জমে গেল নিজের জায়গায়। একই সাথে ধীরে ধীরে ওর চোখগুলো বড় হচ্ছে, কারণ হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো। লুপ গারোটা গর্তের এক কোনায় দাঁড়িয়ে আছে। ওটা ঠিক ওপরেই চাঁদটা দেখতে পাচ্ছি। জানোয়ারটার দৃষ্টি সোজা মার্কনের দিকে। আমি উঠে দাঁড়ালাম। জানোয়ারটা আমাকে চিনতে পেরেছে। আমার হার্টবিট বেড়ে গেল সাথে সাথে। কথাটা না বললে কি হতো না? ব্যাপারটা আরও খারাপ হয়ে গেল। খুশি তো এখন? ব্যাপারটা খুব খারাপ হয়ে গেল। আমার পিস্তলটা যদি থাকতো, কথা বলার জন্য আর সামান্য সময় পেলেও চলতো। উপরের দিকে তাকিয়ে মার্কনকে ডাক দিলাম। মার্কন, জন মার্কন, শুনতে পাচ্ছ? কি চান মিস্টার ড্রেসডেন? নড়াচড়া করতে পারছেন? একটা হাত নাড়াতে পারছি শুধু। আপনার সাথে লুকানো ছুরি থাকে না একটা,
ডেন্টনের চালারা সার্চ করে নিয়েছে। ওই হারামজাদা ডেন্টনের সাথে ডিল করতে গিয়েছেন কোন দুঃখে? ভুল মানুষেরই হয় মিস্টার ড্রেসডেন। কথা বলা শেষ হতেই নড়তে শুরু করলো। কি করছেন? আর একটা ছুরি আছে, এটা খুঁজে পায়নি ওরা। ওর কথা ভুলে যাও, ও শুধু নিজেকেই মুক্ত করবে, নিচে আমরা ঠিকই পচে মরব। পচার সুযোগটুকুও পাবো না আমরা। মার্কন দড়িটা থেকে দুলতে শুরু করলো একটু পর, একই সাথে বিড়বিড় করে কথা বলতে শুরু করলো। আমি চেয়েছিলাম লুপ গারোটা গর্তে পড়লে উপরে নেট দিয়ে ঢেকে দিয়ে সকাল পর্যন্ত আটকে রাখবো। এখন নিজের ফাঁদে নিজেরই পড়তে হচ্ছে। লুপ গারোটা আপনার ঠিক উপরে জন। মিস্টার ড্রেসডেন, আমি আপনাকে ওই নামে ডাকতে বারণ করেছি। আর যাই হোক, আমার এই জায়গাটা এমনই এক জায়গায়, এখান থেকে বাইরে একটা শটগানের আওয়াজ পর্যন্ত পৌঁছায় না। বাহ, ভালো তো। বেশ কাজে লাগে জায়গাটা আমার। এরপর কোনো কথা হলো না বেশিক্ষণ। দড়ি ধরে দুলবার হার আরেকটু বাড়ালো মার্কন। একটু পর হাতের ছুরিটা দিয়ে দুল্যমান অবস্থায় এক কোণা কেটে দিতেই ছিটকে গিয়ে উপরে পড়ল। আমি ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে থাকলাম। ও পেরেছে। অপেক্ষা করার মতো সময় নেই মিস্টার ড্রেসডেন। উঠে দাঁড়িয়ে লুপ গারোটার দিকে তাকালো। দড়িটা সোজা গর্তে নেমে এসেছে। বেঁচে থাকার আশা জাগ্রত হলো কিছুটা। দুহাত দড়িটা শক্ত করে ধরে দেয়ালে পা ঠেকিয়ে উপরে উঠতে শুরু করলাম। ড্রেসডেন, সাবধান। পালাবার ধান্দায় এতটাই ব্যস্ত ছিলাম যে লুপ গারোটার দিকে আর নজর দেওয়া হয়নি। মাথা ঘোরাতেই দেখতে পেলাম লুপ গারোটা আমার দিকে ঝাঁপ দিয়ে যাচ্ছে। সাথে সাথে গড়িয়ে সরে গেলাম ওটা সামনে থেকে। এক মুহূর্ত পর দড়ি বেয়ে তীরাও উপরে উঠে এলো। জাদুকর, যাও তুমি। ডেন্টন রোড চালাদের সামলাও, ম্যাকফিনকে আমি দেখছি। এমন এক সময় পেছন থেকে গুলির আওয়াজ শুনতে পেলাম। একই সাথে বেনের অকথ্য ভাষায় গালিগালাজ। আর একটা উপায় তাহলে আমার হাত থেকে গেল। যদিও ওই কাজটা করতে চাইনি কখনো, কিন্তু এটা ছাড়া আর তো কোনো উপায়ও দেখি না এখন। শার্টের ভেতর হাত দিয়ে উলফ বেলটা বের করে আনলাম। ফুলমুন গ্যারেজে এজেন্ট হ্যারিসের থেকে এই বেলটা ছিনিয়ে নিয়েছিলাম। বেলটা হাতে নিতেই ভাইব্রেশনের মতো করে কাঁপতে শুরু করলো ওটা। এত দূর থেকেও মার্কনের কয়টা চুল আছে গুনতে পারবো এখন। বেন বোকার মতো ছুটে আসছে আমার দিকে। ভাবছে আসা মাত্রই খুন করতে পারবে আমাকে। আমি অবশ্য ওকে এতটা সহজভাবে নিলাম না। গলায় লাগলো না ঠিক কামড়টা, তবে যেখানেই লাগুক আহত হলো। উইলসন ছুটে আসলো বললে ভুল হবে, উইলসনের নেকড়ের রূপটা ছুটে এলো। আমি চট করে একপাশে সরে দাঁড়ালাম। বেন আহত স্বরে সাহায্যের ওকুতি জানালো। তারপরই মনে পড়ল ঝামেলা শেষ হয়নি এখনও, ডেন্টন বাকি আছে। সাথে সাথে আরও উত্তেজনা জেঁকে ধরল আমাকে। উল্টো ঘুরে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে দিলাম। জঙ্গলের মধ্যে বৃত্তাকার একটা ফাঁকা জায়গায় পরস্পরের মুখোমুখি হলাম আমরা। চাঁদের আলোয় ওর শরীরের প্রতিটা পশম দেখতে পাচ্ছি এখান থেকে। লড়াই হলো শেয়ানে শেয়ানে। একটা হুঙ্কার দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম আমি। একে অপরকে খুন করার প্রবল লড়াইতে মেতে উঠেছি। একটু পিছিয়ে পড়ে আবার দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর। কাজ হয়েছে। মুখে যেমন রক্তের স্বাদ পেয়েছি, তেমন রক্তের স্বাদ পেয়েছে পায়ের নিচের মাটিও। ওর পা থেকে রক্ত পড়ছে দরদর করে। দূর থেকে বারবার ছুটে গিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে আবার সরে যেতে লাগলাম আমি। শেষটায় পালাবার চেষ্টা করলো। কত বড় বোকা! ওর জায়গায় আমি থাকলে অন্তত মরবার আগে প্রতিপক্ষকে যতটুকু সম্ভব আহত করার চেষ্টা করতাম। হ্যারি! কামড়টা না বসিয়ে পেছনে তাকালাম। সুজান দাঁড়িয়ে আছে, হাতে ধরা ক্যামেরা। মেয়েটা আমাকে দেখে ভয় পাচ্ছে। ঈশ্বর, হ্যারি! অদ্ভুত একটা দোটানায় পড়ে গেলাম। ভেতরের একটা সত্তা আমাকে বারবার বলছে উল্টো ঘুরে ডেন্টনের গলায় একটা কামড় বসাবার জন্য, কিন্তু ভেতরের আরও একটা সত্তা বলে উঠল, সাবধান, ও কাজ করলে তুমি কখনো হ্যারি ড্রেসডেন হয়ে থাকতে পারবে না। সুজান আমাকে জড়িয়ে ধরবার জন্য ছুটে এলো, কিন্তু আমি সরে দাঁড়ালাম ওখান থেকে। আমাকে স্পর্শ করো না, এখন আমাকে স্পর্শ করো না। সুজান এমনভাবে পিছিয়ে গেল যেন আমার কথাগুলো সত্তাকে পুড়িয়ে দিয়েছে। হ্যারি, ঈশ্বরের দোহাই, হ্যারি চলো, আমাদের এসব থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাব? মার্ফি, তুমি আর সুজান এই ছেলেমেয়েগুলোকে নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। না, আমি এখানেই থাকছি, বলল মার্ফি। তুমি ম্যাকফিনকে কিচ্ছু করতে পারবে না। তুমি বোধহয় খুব পারবে। ঈশ্বর, তোমার মুখে রক্ত এলো কোত্থেকে ড্রেসডেন? বাচ্চাগুলোকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও ক্যারিন, এখানটা আমি দেখছি। এখানে আমি পুলিশ, তুমি না। এর শেষ না দেখে আমি এখান থেকে যাচ্ছি না, অন্তত এতক্ষণ পর্যন্ত তো নয়, যতক্ষণ না জানতে পারছি কে আসল অপরাধী। আর কোনো প্রতিবাদ করলো না ও। মুখ দেখেই বুঝতে পারলাম কষ্ট পেয়েছে, কিন্তু আর তো কিছু করারও নেই। ও সবচেয়ে কাছে জর্জিয়া দাঁড়িয়ে। জর্জিয়ার হাত ধরে বাকিদের পিছু পিছু আসার ইঙ্গিত করে জঙ্গলের ভেতর হারিয়ে গেল।
গাছগুলোর আড়াল দিয়ে ঘুরে হ্যারিসের লাশের কাছে এসে দাঁড়ালাম। ছেলেটার মুখে 2টো গুলি লেগেছে, হাতে এখনও সেমি অটোমেটিক পিস্তলটা। পরনের বিজনেস স্কার্টটা রক্তে ভিজে জবজব করছে। আস্তে করে লাশ পার হলাম। বাতাসের মৃদু গুনগুন ছাড়া পুরো রাত্রি হঠাৎ করে নিস্তব্ধ হয়ে পড়েছে। মার্কন একপাশে পড়ে আছে, ওকে দেখে হাত নাড়লাম আমি। জবাবে ও নীরবে মাথা ছাকালো সামান্য। এমন সময় একটা অদ্ভুত চিন্তা মনের মধ্যে জাঁকিয়ে বসল। আচ্ছা, এমন হতে পারে না যে মার্ফি যেদিক গিয়েছে লুপগারোটাও সেদিকেই আছে? হয়তো মার্ফিকে নীরবে খুন করছে জানোয়ারটা। চিন্তাটা শেষ করতে পারলাম না, তার আগেই মার্কন হঠাৎ করে হিসিয়ে উঠল। ড্রেসডেন, এই গর্তে! গর্তটার কাছে যেতেই লুপগারোটাকে ওটার ভেতর দেখতে পেলাম। জানোয়ারটা আমার দিকে জলজলে চোখ মেরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আমি এক পা পিছিয়ে ওটার দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে চিৎকার করে উঠলাম নিজের মন্ত্র। হাত থেকে সামান্য ধোঁয়া বের হওয়া ছাড়া আর কিছুই হলো না। লুপগারোটাও একটা গর্জন ছেড়ে উপরে উঠে আসলো। ওটার হাত থেকে বাঁচবার জন্য একদিকে ডাইভ দিলাম আমি। সত্যিকার অর্থে আমি এখন একজন মৃত মানুষ। আমি ছেলে মেয়েগুলোকে সুজানের সাথে এখান থেকে পালাবার ব্যবস্থা করে দিয়েছি। লুপগারোটার জলজলে লাল চোখের দিকে তাকাতেই দেখতে পেলাম ওটা ছুটে আসছে আমার দিকে। হঠাৎ কি মনে করে মার দেয়া অ্যামুলেটটা হাতে নিলাম। পরক্ষণেই বৈদ্যুতিক শক খাবার মতো চমকে উঠলাম আমি। আমার মার অ্যামুলেট, জিনিসটা রূপার। মার উত্তরাধিকার হিসেবে আমি পেয়েছি। আশার আলো দেখতে পেলাম সাথে সাথেই। আরও আগে এই জিনিসটা ভাবা উচিত ছিল আমার। এরকম একটা জিনিস হাতের কাছে থাকা সত্ত্বেও কেন ব্যবহার করলাম না? লুপগারোটা কি মনে করে থেমে গেছে নিজের জায়গায়। আমাকে কিছু একটা করতে হবে। একটা অনুভূতি দরকার। নিজের ভেতরে খুঁজতে শুরু করে দিলাম কোনো একটা অনুভূতির জন্য। হ্যাঁ, পেয়েছি। আমি আমার বিশ্বাস খুঁজে পেয়েছি। এই কদিনে এত সব কিছুর পরেও আমি স্রেফ এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখেছি যেখানে এরকম হানাহানি নেই। এর মাঝে কোনোরূপ জানান ছাড়াই আমার আর জানোয়ারটার মাঝে মারফি এসে হাজির হলো। 2 হাতে পিস্তলটা ধরা ওর। হ্যারি, মাটিতে শুয়ে পড়ো এক্ষুনি! হ্যারি, আমি যা বলছি তাই করো। তুমি কি করছো আমি জানি না, কিন্তু এখন শুয়ে পড়ো। বিশ্বাস। কেউ একজন ওর বিশ্বাস ভেঙে দিয়েছে, যে কারণে ও ভাবছে আমিও শত্রু। ও আমাকে আবারও গ্রেফতার করতে চাইছে। ও ভাবছে আমি বিশ্বাসঘাতকতা করছি। লুপগারোটা আরও কাছে চলে আসছে। হ্যারি, শুয়ে পড়ো বলছি। লুপগারোটা একদম কাছে চলে এসেছে। মার্ফিও গুলি করার জন্য দম আটকে ফেলল একই সাথে। লুপগারোটা মার্ফির পেছন থেকে লাফ দিল। ভ্রু কুচকে উঠল মার্ফি। সাথে সাথে মন্ত্র ছুড়লাম আমি। স্পেলটা আমার শরীরের সব শক্তি একদম নিংড়ে নিয়ে গেল। পেন্টাকলটা একটা ধূমকেতুর মতো করে উড়ে গেল জানোয়ারটার দিকে। ফলাফলস্বরূপ আলোর বিশাল এক ছটায় ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল জানোয়ারটা। রক্ষা কবচটা ওর ঠিক বুকে গিয়ে বেঁধেছে। এক হাতে ওটা ধরে রাখলো ও। দরদর করে রক্ত পড়ছে সেখান থেকে। জ্ঞান ফিরে আসায় নিজেই বিস্মিত হয়ে গেলাম। মাথার ওপর এখনও চাঁদটা আছেই। কপালে মার্ফির হাতের স্পর্শ পাচ্ছি। কাম অন হ্যারি, আমার সাথে এরকম করো না। তুমি আমাকে গুলি করেছো মার্ফ? আমার এখনও বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে গুলি করেছো। তুমি বোকার হদ্দ একটা। যখন বলেছিলাম তখনই তোমার শুয়ে পড়া উচিত ছিল। আমি ব্যস্ত ছিলাম, পরে দেখেছি। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। কিসের জন্য? আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি মার্ফ, আমাকে গুলি করার জন্য। তোমার চাকরি আর বাকি সব। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তোমার মনে হয় আমি তোমাকে গুলি করেছি কারণ আমি মনে করতাম তুমি একটা খারাপ লোক? তোমার মনে হয় আমি তোমাকে গুলি করেছি কারণ তুমি আত্মসমর্পণ করনি? ঠিক আছে, বুঝেছি ব্যাপারটা। তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি কিছুই বুঝো না। উঠে বসো। আমি কি বললে? উঠে বসো গাধা কোথাকার। পিছনে একবার তাকিয়ে দেখো। উঠে বসলাম। খুব একটা ব্যথা হলো না, অথচ সন্ধ্যায় ব্যথায় অসহ্য করা একটা অবস্থা হয়েছিল। পেছনে তাকাতে ডেন্টনকে দেখতে পেলাম। এক হাতে একটা গাছের ডাল ধরে আছে। ভুল বললাম, একটু ডেন্টনের লাশের হাতে একটা ডাল ধরা, কপালে একটা বুলেটের ছিদ্র। কিন্তু ও কিভাবে? আমি ওকে গুলি করেছি। তীরা ওয়েস্ট নামের ওই মহিলাকে ফার্স্ট এড দিয়েছি। সবে এমন সময় দেখি তোমার পিছু পিছু দৌড়ে আসছে। তোমার জন্য গুলি করতে পারছিলাম না, বারবার লাইন অফ সাইটে আসছিল। আমার এখনও বিশ্বাস হচ্ছে না চলে যেতে যেতে যে তুমি ভাবছো আমি তোমাকে গুলি করেছি। মার্ফ, আমাকে একটু সময় দাও। মানে আমি ভেবেছিলাম আর কি। তুমি কিছুই ভাবোনি ডেস্টেন। নাটকীয় মৃত্যু দৃশ্য, আত্মত্যাগ, তাই না? ট্র্যাজেডিক্যাল ভুল বোঝাবুঝি। তুমি আসলে একটা ফাজিল, ইতর। আমি ঘাসের ওপর শুয়ে পড়লাম। ক্লান্তিতে শরীর জেঁকে বসলেও মুখে একটা হাসি ফুটেছে। মার্ফি আর আমার সম্পর্কটা আবার আগের মতো হয়ে গিয়েছে। মার্কনের বাড়িতে পুলিশ প্রচুর সময় নিয়ে তল্লাশি চালালো।
প্রত্যেকটা উলফ বেল্ট যেন ওদের হাতে গিয়ে পড়ে সেদিকটা আমি নিশ্চিত করলাম। মিস্টার হেনড্রিক্সের কালো ফ্যাটিগের নিচে বুলেট প্রুফ ভেস্ট পরা ছিল, কাজেই পাঁজরের হাড় ভেঙে যাওয়া বাদে আর কোনো ক্ষতি হয়নি তার। এরকম একটা ঘটনার পর মার্কনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা পুলিশের পক্ষে খুব বেশি কঠিন কাজ হলো না। ওকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু শুনতে পেয়েছি রুকিয়ার দল 3 ঘন্টারও কম সময় ওকে ছাড়িয়ে নিয়ে এসেছে। মিস্টার ড্রেসডেন, আপনার জীবনটা কিন্তু আমার কাছে পাওনা থাকলো। বিষয়টা আমি অন্য দিক থেকে দেখেছি জন। আপনার জীবনটাই বরং আমার কাছে পাওনা থাকে। আর যাই হোক, আমি না থাকলে আপনি বেঁচে থাকতেন না এখন। তাহা বটে, কিন্তু আমার মনে হয় আপনি আমার কথা বুঝতে পারেননি। যাকগে, বাদ দিন হ্যারি, আমাকে হ্যারি বলে ডাকবেন না। মার্ফ আর আমি দুজনেও যদি জানি গুলির কারণে ওর তেমন কিছুই হয়নি, কিন্তু ক্যামেরার দৃশ্য ওকে হিরোই বানিয়ে দিয়েছে। আমারও অবশ্য তাতে কোনো আপত্তি নেই। 2 দিন পর হুট করে চ্যানেল 9-এর স্টোর থেকে ভিডিও টেপটা গায়েব হয়ে গেল। কেউ বলতে পারল না ঠিক কীভাবে হারিয়েছে ওটা। ভিডিও টেপটার সাথে চ্যানেল 9-এর ফিল্ম টেকনিশিয়ানও গায়েব। কদিন পর একটা টেপ পাওয়া গেল বটে, তবে ওই টেপটার ভিডিও কোয়ালিটি এতটাই খারাপ যে এক্সপার্টরা দাবি করে বসলো ওই ভিডিওটা ফেক। আমার অবশ্য যথেষ্ট সন্দেহ আছে এ ব্যাপারে। সুজানের সাথে এরপর বেশ কয়েকদিন কোনো যোগাযোগ করিনি। ওর সাথে ডেট করতে গিয়ে একবার এক দানবের হাতে তারা খাবার পর আর ওকে নিয়ে ডেটে যাবার সাহস হয় না। এই সময়টাতে সুজান বিভিন্নভাবে ওর উপস্থিতি আমাকে জানান দিয়েছে। কখনো বাসায় ফুল পাঠিয়ে, আবার কখনো অফিসে অনেক সময় পর্যন্ত কাজ করলো পিৎজা পাঠিয়ে। অদ্ভুত একটা মেয়ে। তীরা অনেক বাজেভাবে আহত হয়েছিল, কিন্তু ঠিক হয়ে গিয়েছে। এজন্য মার্ফির ফার্স্ট এডকে ধন্যবাদ দিতে হয়। কয়েক সপ্তাহ পর একবার উলফ লেক পার্কে দেখা করতে গেলাম ওর সাথে। তুমি যা করেছো তাছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। আমার বিদায় নেওয়ার সময় চলে এসেছে। পরনের গাউনটা খুলে ফেলে আবার নগ্ন হয়ে গেল। আগের মতোই আকর্ষণীয় শরীর, কেবল কয়েকটা আঁচড়ার কাটা ছেঁড়ার দাগ পড়েছে এখন। কোথায় যাবে তুমি? আমার একটা পরিবার আছে, অনেকদিন দেখি না ওদের, সেখানেই ফেরত যাব। যোগাযোগ রেখো। না হ্যারি ড্রেসডেন, আমরা কখনো যোগাযোগ রাখি না। যদি দেখা করতে খুবই ইচ্ছা হয়, উত্তর পশ্চিমের পর্বতগুলোর কাছে চলে এসো কোনো এক শীতে, হয়তো দেখা পাবে আমার। আলফার এই ঘটনার পর থেকে আমাকে গুরু মানতে শুরু করলো। একবার ওদের একটা পার্টিতেও যেতে হলো আমার। সেখানে আমার প্রতি যে হৃদ্যতা দেখানো হলো, অতটা আন্তরিকতা খুব কম মানুষের থেকেই পেয়েছি আমি। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে যাবার পর পুরো ব্যাপারটা নিয়ে আবার ভাবতে শুরু করলাম। FBI এর ওই 4 এজেন্ট নিজেরা ওই বেল্ট হাতে পায়নি। কে ওদের হাতে তুলে দিয়েছে, কে ওদের শিখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। শুধু এটুকু হলেও একটা কথা ছিল, আমার ব্যাপারে ওদেরকে সাবধান করে দেওয়া হয়েছিল। হবে হয়তো কোনো কালো জাদুকর, আমার কোনো শত্রুও হতে পারে। সেক্ষেত্রে হোয়াইট কাউন্সিলের কেউ একজন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, কিন্তু সেটা কে তার কখনো জানা হয়নি আমার। কখনো হবে কি না তাও জানি না। একটা কথা জানিস কি? একদিন রাতে বাসার ফায়ারপ্লেসের পাশে বসে মিস্টারকে বললাম, কথাটা শুনে মনে হতে পারে আমি পাগল হয়ে গেছি, কিন্তু কেউ একজন যে আমাকে মেরে ফেলতে চাইছে সে ব্যাপারে আমি নিশ্চিত। মিস্টার আমার দিকে মুখ তুলে তাকালো। মিস্টারকে রেখে ফোনটা কোলে তুলে নিয়ে সুজানের নাম্বারে ডায়াল করতে শুরু করে দিলাম। মিস্টারের মুখে এবার একটা সন্তুষ্টি ফুটে উঠল সাথে সাথে। আবার একটা দানব এসে সব ভেসে দেবে না তো, কি বলিস? ওকে লক্ষ্য করে বললাম। মিস্টার ভেঙচি কাটল আমার দিকে তাকিয়ে। আমি সুজানকে সোজা আমার বাসায় চলে আসতে বলে আগুনের কাছে আরও একটু এগিয়ে এলাম। মনে হয় না কেবল এই আগুনের শীত ঘুচবে, উষ্ণতার জন্য সুজানকে একটু বেশিই দরকার।